আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলহামদুলিল্লাহ ভাই তাপস, আলহামদুলিল্লাহ। তুমি তো রাত্রে ক্লাসে থাকো না, কারণ কি? আচ্ছা, তাহলে হচ্ছে আহ, আজকে আমরা দণ্ডবিধি আইনের আদ্যপান্ত সব শেষ করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। এবং দণ্ডবিধি আইনের মোটামুটি একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। দণ্ডবিধি আইনের ক্লাস আজকে শেষ হবে। তো দণ্ডবিধি আইনে আমরা মূলত সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলো পড়ছিলাম। আর এই সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলো আলোচনা করা হয়েছে দণ্ডবিধির এই 378 থেকে 462 খ ধারা পর্যন্ত আপনার এখানে আলোচনা করছে। কত? 378 থেকে 462 খ। বিশেষ করে 378-এ চুরির সংজ্ঞা, 379-তে চুরির শাস্তি, 380-তে বাসগৃহ থেকে চুরি, 381-তে চাকর কর্তৃক মনিবের সম্পত্তি চুরি, 382-তে চুরি মৃত্যু আঘাতের প্রস্তুতি নিয়ে চুরি, আর 383-তে হচ্ছে বলপূর্বক আদায় বা এক্সট্রেটেশন। আলহামদুলিল্লাহ, ভালো আছি, এক্সট্রেটেশন। আর 384-তে বলপূর্বক আদায়ের শাস্তি। আর বলপূর্বক আদায়ের জন্য মানে ক্ষতির ভয় দেখানো 385। ক্ষতির মানে ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ করা 386। আর 390-তে হচ্ছে দস্যুতা। ওয়ালাইকুম আসসালাম। আর 391-তে ডাকাতি, 392-তে ডাকাতির শাস্তি, 393-তে ডাকাতির প্রচেষ্টার শাস্তি, 394-তে দস্যুতা অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার শাস্তি, 395-তে হচ্ছে ডাকাতির শাস্তি, 396-তে খুন সহ ডাকাতি। হ্যালো। 397-তে হচ্ছে দস্যুতা ডাকাতির জন্য হচ্ছে আপনার মানে আঘাতের প্রস্তুতি নিয়ে এই শাস্তি। আর 398-তে আপনাকে বলতেছে যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতিতে আপনার এই বা উদ্যোগ গ্রহণ করার শাস্তি হচ্ছে আপনার এই 398 ধারায় হচ্ছে আপনাকে বলতেছে, অর্থাৎ 397 ধারায় বলতেছে মৃত্যু বা গুরুতর আঘাতের সংগঠনের উদ্যোগ সহকারে দস্যুতা ডাকাতি, মারাত্মক সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ গ্রহণ করার শাস্তি। 399-তে ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। এরপর আছে 400 ধারায় ডাকাত দলের সদস্য হওয়া, 401 ধারায় চোর দলের সদস্য হওয়া, আর 402 ধারায় আছে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার শাস্তি। 403 ধারা আছে অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, 404 হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, 405 হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 406 হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি, 407 বাহক কর্তৃক গুদাম রক্ষক ঘাটোয়াল কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি, 408 চাকর কর্তৃক মনিবের অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি, 409 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি, 410 চোরাইমাল, 411-তে চোরাই মাল গ্রহণ করার শাস্তি, 412-তে অসাধুভাবে ডাকাতির সময় অপহৃত চোরাই মাল গ্রহণ করার শাস্তি, আর 412-তে হচ্ছে 13-তে হচ্ছে অভ্যাসগত ভাবে চোরাই মাল বেচা কেনা করার শাস্তি, আর 414-তে বলতেছে চোরাই মাল সংরক্ষণের ব্যাপারে সহায়তা করার শাস্তি। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম। আজকে আমরা 415 থেকে ইনশাল্লাহ সামনের দিকে যাব। এই বিষয়টা পড়লেও আমার 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 মনে হয় যে সবাই দায়ী হবে। আমার মনে হয় এই যে চোরাই মাল কাকে বলে, চোরাই মাল গ্রহণের শাস্তি কি, ডাকাতির সময় মালামাল চুরি হলে সেটার শাস্তি কি, অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনার শাস্তি কি, চোরাই মাল গোপনে সহায়তা করার শাস্তি কি। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে কিনা? তো এটা আপনাদেরকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। তাছাড়া আমি গত ক্লাসে বলছিলাম যে বিশেষ করে 395 থেকে 402 এখানে একটু সূচির মতো করে মনে রাখতে হবে যে কার কি অপরাধ বা কি অপরাধ হয়েছে, তাই না? যেমন 395-তে ডাকাতির শাস্তি, 396-তে খুন সহ ডাকাতির শাস্তি, 397-তে মানে মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্যোগ সহকারে দস্যুতা বা ডাকাতি উদ্যোগ, আর
তিনশো তিনশো 300 হচ্ছে আপনার এই 98 ধারায় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতিতে অংশগ্রহণ করার শাস্তি। জি। আচ্ছা। আহ, অংশ অংশ অংশগ্রহণ করার শাস্তি এখানে বেসিক্যালি আপনার বর্ণনা করছে। আরো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 399-তে ডাকাতির প্রস্তুতি গ্রহণ, 400 ধারায় ডাকাত দলের সদস্যভুক্ত হওয়া, 401 ধারায় চোর দলের সদস্যভুক্ত হওয়া, 402 ধারায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া। এই যে যে ধারাগুলো আপনাদেরকে আমি বললাম, এগুলো সূচির মতো করে এই অংশটুকু মনে রাখতে হবে। এইখান থেকে কিভাবে প্রশ্ন আসবে আমি কিন্তু সেটাও আপনাদেরকে ধন্যবাদ। সেটাও কিন্তু আপনাদেরকে আমি অলরেডি বলেছি যে ভাই এইখান থেকে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় আমাদের আসবে। ঠিক আছে কিনা? পদোন্নতি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসবে। তো এই অংশটুকু যদি আপনি না পারেন, আপনার জন্য কিন্তু পরীক্ষা হলে কষ্ট হবে যে ভাই বারবার বলছিল আমি কেন পড়ি নাই। এটা গুরুত্বপূর্ণ আছে। আজকে আমরা আজকে সকালের ক্লাস গ্রুপে দেয়া হয়েছে, সকালের ক্লাস গ্রুপে দেয়া হয়েছে। নাহিদ ভাই, এটা ফেসবুক গ্রুপেও সাবমিট করে দিয়ে। আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে প্রতারণা। এই প্রতারণা প্রতারণা অংশটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রতারণা আহ, মানে দুইটা অংশ থেকে প্রশ্ন সবসময় আসে। কি জানেন? দুইটা এমসিকিউ কমন বাদলেও তো গুরুত্বপূর্ণ, প্রতারণা এবং জালিয়াতি। প্রতারণা হচ্ছে এই 415 থেকে আপনার 420 পর্যন্ত মূলত যে প্রতারণা, আর জালিয়াতি হচ্ছে 463। এইখান থেকে দুইটা এমসিকিউ আসে। মানে একটা থিওরিক্যাল প্রশ্ন তুলে দেয়, বলে যে কি অপরাধ হয়েছে। এমসিকিউ বলে প্রতারণা হয়েছে, জালিয়াতি হয়েছে, আত্মসাৎ হয়েছে, বিশ্বাসভঙ্গ হয়েছে। তখন দেখে আপনাকে বুঝতে হবে যে এটা কি অপরাধ হয়েছে। হ্যাঁ, তাহলে এই প্রতারণার সংজ্ঞা আপনাকে বলতেছে দণ্ডবিধির 415 ধারায় বলতেছে বলতেছে যদি প্রতারণা শব্দের অর্থ হচ্ছে প্রবঞ্চনা করা বা সিটিং, CHEATING, সিটিং, বা হচ্ছে ফাঁকি দেয়া বা ছলনা করা। অর্থাৎ এখানে বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দেয়, প্রবঞ্চনা করে, কোনো সম্পত্তি প্রদানে প্ররোচিত করে, যার ফলে উক্ত ব্যক্তির দেহ, মন বা সম্পত্তির কি হয়, ক্ষতি হয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তির সাথে প্রতারণা করছে বলেই গণ্য হবে। প্রতারণার সংজ্ঞা এখানে বলতেছে যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়ে প্রতারণামূলক ভাবে, অসাধুভাবে প্রবৃত্ত করে অপর কোনো ব্যক্তিকে সম্পত্তি প্রদানে প্ররোচিত করে, বা কোনো কাজ করতে বা কাজ করা থেকে বিরত রাখে, যার ফলে উক্ত ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তি বা অনিষ্ট সাধন করে বা করিবার সম্ভাবনা রয়েছে, সেই ব্যক্তি প্রতারণা করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। মানে প্রতারণা এই অনলাইন ডিজিটাল প্রতারণা কয় ধারা, সাইবার সুরক্ষার কয় ধারা বলেন? প্রতারণা কয় ধারা বলেন? 22 ধারা। থ্যাংক ইউ সো মাচ, 22 ধারা। আর এই প্রতারণার কাজে যে ব্যক্তি সহায়তা করবে তার শাস্তি হচ্ছে কয় ধারা বলেন? 28 ধারা। 27 হচ্ছে মিথ্যা মামলা। 28 ধারা হচ্ছে আপনার সহায়তার শাস্তি, অর্থাৎ 22/28 হবে। ঠিক আছে? আচ্ছা, পার্সেন্ট। তো প্রতারণার সংজ্ঞাটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রতারণার এখান থেকে যে প্রশ্নটা আমাদের আসছিল যে প্রতারণার অনুষঙ্গ লেখো, বৈশিষ্ট্য লেখো, উপাদান লেখো। তাহলে প্রতারণার 1 নম্বর উপাদান হচ্ছে আহ, মানে ফাঁকি বা প্রবঞ্চনা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে অসৎ উদ্দেশ্য থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো অবৈধভাবে কোনো সম্পত্তি প্রদানে প্ররোচিত করা হবে। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে অপর কোনো ব্যক্তির দেহ, মন বা সুনাম বা সম্পত্তির ক্ষতি হতে হবে। 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে আপনার কোনো ব্যক্তিকে কোনো কাজ করা বা না করা থেকে আপনার বিরত থাকতে হবে। উক্ত কাজটি স্বেচ্ছাকৃতভাবে করতে হবে। অর্থাৎ এই এই উপাদানগুলো যখন আপনার থাকবে, এই নারী শিশুতে, ও সরি ভুল হয়ে গেছে, হ্যাঁ, 27 27 হচ্ছে আপনার অপরাধে সহায়তা করা, আর 28 হচ্ছে মিথ্যা মামলা। হ্যাঁ, ঠিক আছে। না, 17, ইয়া ইয়া, আমাদের আমরা ভুল করতেছি কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
17তে হচ্ছে মিথ্যা মামলা দায়ের করার শাস্তি, আর 27 ধারায় হচ্ছে অপরাধের সহায়তার শাস্তি। হ্যাঁ, 27 ধারা অপরাধের সহায়তার শাস্তি। আর 28 ধারায় কি বলছে? 28 কি বলছে? 28 ধারায় কি বলছে? ও নারী, সরি, হ্যাঁ, নারী শিশুর 17তে মিথ্যা মামলা। আর 28 ধারায় আছে আপনার ডিজিটালের সাইবারের মিথ্যা মামলা। আর 27 ধারায় আছে অপরাধের সহায়তার শাস্তি। আর নারী শিশু 30-এ হচ্ছে অপরাধের সহায়তার শাস্তি। ঠিক আছে, আমাদের ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। অর্থাৎ সাইবার সুরক্ষা অধ্যাদেশের 27 ধারায় আছে অপরাধে সহায়তা, আর 28 ধারায় আছে আপনার মিথ্যা মামলা করার শাস্তি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, ভুল করা যাবে না। তাহলে এখান থেকে যদি আপনার প্রশ্নটা আসে, তাহলে আমরা এই 415 ধারা এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। আর থ্যাংক ইউ। এখান থেকে এই ইংরেজিতে প্রশ্ন আসতে পারে যে সিটিং শব্দের অর্থ কি। তাহলে সিটিং শব্দের অর্থ কিন্তু হচ্ছে আপনার প্রতারণা। আর প্রতারণার মাঝে কোন উপাদানটি থাকা আবশ্যক, এমসিকিউ, এই এমসিকিউটা পরীক্ষায় কিন্তু 2বার আসছে। প্রতারণার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছলনা বা প্রবঞ্চনা, ছলনা বা হচ্ছে প্রবঞ্চনা, এইটা আপনাকে থাকতে হবে। ছলনা বা প্রবঞ্চনা না থাকলে ছলনা বা প্রবঞ্চনা না থাকলে এখানে কিন্তু আপনার প্রতারণা আপনার হবে না। অর্থাৎ ছলনা যেখানেই থাকবে, সেই ক্ষেত্রে হুমকি দিলে হচ্ছে আপনার 23 অপরাধ। হুমকি দিলে, ভীতি সঞ্চার করলে, গুজব সৃষ্টি করলে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টি করলে সাইবার সুরক্ষা অধ্যাদেশের 23 অপরাধ, 23 ধারায় অপরাধ। আগে এটা ছিল হচ্ছে 25, আর বর্তমানের 25-এ নিয়ে এসছে হলো কেন, অনলাইন ব্ল্যাকমেইল করা, হ্যাঁ, রিভেঞ্জ পর্ন করা, আজে বাজে ছবি চাওয়া বা ছবি দেওয়া, হ্যাঁ, ছবি ছড়াই দেওয়া, নুড ভিডিও চাওয়া, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার এই 25-এ সাইবারে নিয়ে এসছে। ঠিক আছে কিনা? আমি তো তোমাদের বলছি ভাই, বেশি পড়াশোনা করার দরকার নাই, তুমি মাত্র মাইনর একটা 3টা আইন ভালো করে পড়বা: নারী শিশু, সাইবার, শিশু, কনস্টেবলদের প্রশ্ন কমন থাকবে। তারপরে তো অন্য আইনগুলো পড়বো, আর এইগুলো আমাদের বেশি গুরুত্ব দিয়ে আপনাদের অস্ত্র আইনটা গুরুত্ব দিয়ে বছর পড়বেন। ঠিক আছে ইনশাল্লাহ, যা কটা আমরা পড়াচ্ছি তো পড়াবানি। তাহলে প্রতারণার ক্ষেত্রে মূলত হচ্ছে কোন প্রকার সম্পত্তি প্রদানে প্ররোচিত করা হবে। যেমন অনলাইনে আপনাকে বলতেছে যে এই 3 পিসটা আমি 1000 টাকা হলে বিক্রি করে দেবো। আসলে ওই থ্রি পিসের দাম হচ্ছে আসলে ওই থ্রি পিসের দাম কিন্তু আপনার 1000ই। আসলে ওই থ্রি পিসের দাম কিন্তু আপনার 1000ই। ঠিক আছে কিনা? কিন্তু দেওয়ার সময় আপনারা দিচ্ছে হলো কেন 200 টাকা 3 পিস বা 300 টাকা 3 পিস। এই যে অনলাইনে প্রতারণা, তখন সে 22 ধারায় অপরাধ করছে। আর এই কাম যদি অনলাইনে না করে এমনি এমনি ভাবে করে, তাহলে হচ্ছে সে এই 415-তে প্রতারণা করছে বলে গণ্য হবে। আর প্রতারণার শাস্তি নর্মালি আপনাকে বলতেছে 417 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। যেমন আমি বললাম যে এটা হচ্ছে আমার আইফোন, এই আইফোন বলে আমি এই ফোনটা একজনের কাছে বিক্রি করলাম। প্রকৃতভাবে এই ফোনটা কিন্তু হচ্ছে আপনার আইফোন না। মনে থাকবে, প্রকৃতভাবে এই ফোনটা কিন্তু আপনার আইফোন না। তাহলে এই যে আইফোন বলে মানুষকে প্রবঞ্চনা করে, মানুষকে ভুল বুঝিয়ে আমি এটা বিক্রি করছি, তাহলে আমি কিন্তু এখানে এই কি বলতেছে এটা, এই হ্যাকিং এর অপরাধ করার দ্বারা, হ্যাকিং, হ্যাকিং হ্যাকিং অবৈধ, না, হ্যাকিং 25 না ভাই, ভুল হচ্ছে। যদি আপনি ডিজিটাল ডিভাইসে বেআইনি প্রবেশ করেন, তাহলে হচ্ছে আপনি 18 ধারায় অপরাধ করছেন। আর চুরি করলে, তারপরে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করলে, হ্যাকিং করলে, তখন হচ্ছে আপনি হচ্ছে আপনার এই যে 19, হ্যাঁ, না, হ্যাকিং না, মানে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করলেই হচ্ছে আপনার 17। তাহলে এখান থেকে নর্মালি 17, 18, 19 3টে ধারাই লিখে দিয়েন, সমস্যা নাই। 17, 18, 19 যেটা এক্সামিনার ভালো মনে করে সেটা কারেকশন করে নিবেন। 17, 18, 19 মারি দিয়েন। 17, 18 একটা ভিতরে একটা পড়া দেখলে সমস্যা। 17তে বলতেছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে বেআইনি ভাবে প্রবেশ করা। গুরুত্বপূর্ণ পরিকাঠামো কোনগুলো? মনে করেন আমাদের এনআইডি সার্ভার, পাসপোর্টের সার্ভার, আমাদের বেতন হয় যে আইবাসের সার্ভার, এগুলোতে আপনি অন্যায় ভাবে ঢোকছেন। ঠিক আছে কিনা? ঢোকছেন, এইটা হচ্ছে আপনার এই 17তে অপরাধ। আর 18তে আপনাকে বলতেছে ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করা, একজনের কম্পিউটারে আপনি অন্যায়ভাবে প্রবেশ করছেন। ঠিক আছে কিনা? আর 19 ধারায় আপনাকে বলতেছে বেআইনিভাবে প্রবেশ তো করছেনই করিয়ে আবার আপনি মনে করেন যে সোর্স কোড পরিবর্তন করছেন, কোনো তথ্য মুছে ফেলছেন, কোনো মেলওয়্যার প্রবেশ করাইছেন অথবা তথ্য চুরি করছেন। ঠিক আছে কিনা? সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে এই 19 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। আচ্ছা,
ফেসবুকে অন্যের ছবি ব্যবহার করে যদি আপনি আইডি খোলেন, তাহলে কয় ধারায় অপরাধ বলেন? কে পারে? অন্যের ছবি ব্যবহার করে আইডি করলে কয় ধারা অপরাধ? হ্যাঁ, ডিজিটাল না, এটা প্রতারণা না, এটা হচ্ছে আপনার তথ্য মুছে ফেলা বা তথ্য আপলোড দেওয়া, এটা হচ্ছে 21 ধারা। 21 ধারায় আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। দেখবেন সিম কার্ড, ওই সিম কার্ডের একজনের নিবন্ধিত সিম আর একজন ব্যবহার করলে এটা হচ্ছে আপনার ওই 21-এ আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। এগুলো তো পড়াইছি ভাই, এখন জিজ্ঞেস করলে হবে? আবারও পড়াবানি, সমস্যা না, একটা করে একটা পড়াতে বললেন না। আচ্ছা, তাহলে এখানে প্রতারণা কিরকম? মনে করেন আমার কাছে একটা জমি বিক্রি করছেন, এই জমিটা আপনি আর একজনের কাছে মনে করেন বেশি ফেলাইছেন, তাহলে আপনি এই প্রতারণা করছেন বলেই গণ্য হবে। মানে এখানে অনেকগুলো উদাহরণ দিছে, এত উদাহরণ তো আর এখানে সব মুখস্থ বা পড়া সম্ভব না। যেমন দেখেন, ক ক্ষয়ের নিকট সম্পত্তি বিক্রয় এবং হস্তান্তর করে, এইরূপ বিক্রয়ের ফলে তার উক্ত সম্পত্তির কোনো অধিকার নাই জানা সত্ত্বেও ক ইতিপূর্বে ক্ষয়ের নিকট বিক্রয় এবং হস্তান্তরের তথ্য প্রকাশ না করে উক্ত সম্পত্তি জয়ের নিকট বিক্রয় করে বা বন্ধক রাখে, তাহলে সে এই ধারা মোতাবেক অপরাধ করছে বলেই গণ্য হবে। মানে আপনি জাস্ট সিটিং করছেন, সিটিং। ঠিক আছে কিনা? এই 415 ধারা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আপনার প্রতারণার অনুষঙ্গ লেখো, প্রতারণার উপাদান লেখো, প্রতারণার বৈশিষ্ট্য লেখো, বা প্রতারণার অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে, এই বিষয়টা আপনাকে এইভাবে আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু আসতে পারে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমরা স্ক্রিন শেয়ার দাও কা ভাই, কথা বলতে ভালো লাগে না, কোনো স্ক্রিন শেয়ার দিবা না, কথার বাইরে যাবা না, এটা ঠিক না ভাই। আমি নরম মানুষ বলে সবাই আমার সাথে উল্টো পাল্টা করেন, ঠিক আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শোনেন, এরপরে হচ্ছে আমরা এই প্রতারণার এখানে কিন্তু একটা বিষয় আছে। প্রতারণা 416 ধারায় আপনাকে বলতেছে অপরের রূপ ধারণ করে প্রতারণা। অপরের অপরের রূপ ধারণ করে প্রতারণাটা কি বন্ধুরা? যে ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া ভান করে, জ্ঞাতসারে এক ব্যক্তি অপর ব্যক্তির রূপে প্রতিস্থাপিত করে, কিংবা সে অপর কোনো ব্যক্তি বা সে অনুরূপ অপর কোনো প্রতিপক্ষকে নিজেকে ভিন্ন কোনো ব্যক্তি পরিচয় করে প্রতারণা করে, সেই ব্যক্তি অপরের রূপ ধারণ করে প্রতারণা করছে বলেই গণ্য হবে। যেমন ক নিজেকে একজন ধনী ব্যাংকারের পরিচয় দেয়, তাহলে সে এই ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। তারপর হচ্ছে ক নিজেকে যিনি একজন মৃত ব্যক্তি বলে ভান করে প্রতারণা করে, তাহলে ক এই ধারায় অপরাধ। অর্থাৎ 416 ধারার অপরাধের শাস্তি হচ্ছে 419 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। তবে এখানে কিন্তু একটা কথা আছে বন্ধুরা, যে ভাই তাহলে কখন 170 কখন 171 হবে? তাহলে নর্মালি যদি আপনি প্রতারণা করেন, আপনি ভান ধরেন, কোন প্রকার সম্পত্তি প্রদানে অপর কোনো ব্যক্তিকে প্ররোচিত করেন, যার ফলে উক্ত ব্যক্তির দেহ, মন বা সুনাম বা সম্পত্তির ক্ষতি হচ্ছে, তখন আপনি এই প্রতারণা আসবে। অর্থাৎ এই 419-এ আপনি অপরের রূপ ধারণ করে প্রতারণার শাস্তি তখন আপনার হবে। বাট 140টা কখন? 140টা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীর ভুয়া পরিচয় দেয়, হ্যাঁ, ওই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 140 শিশু অপরাধ। আর 170 ধারায় হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের উদ্দেশ্য নিয়ে আপনার কি করে, সরকারি কর্মচারীর পরিচয় দেয়। ঠিক আছে কিনা? যে আমি তো মেজর অমুক, সরি আমি তো সাব ইন্সপেক্টর অমুক, আমি তো এসপি অমুক, হ্যাঁ আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে বলতেছি, পোস্টিং শাখা থেকে ইন্সপেক্টর অমুক, হ্যাঁ, এটা ওই অডিওতে শুনছেন না? তাহলে এই যে যে সরকারি কর্মচারীর পরিচয় সে দিচ্ছে, হ্যাঁ, অপরের রূপ ধারণ সে করতেছে, তাহলে হচ্ছে সে দণ্ডবিধি আইনের 170 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর এই 170 আছে পাবলিকের ক্ষেত্রে। আর 171 ধারা এটাও কিন্তু প্রতারণা। প্রতারণা বলতে কি, এখানে কোনো অপরাধ সংগঠনের জন্য, বলতেছে যদি কোনো বেসরকারি ব্যক্তি বা কোনো সরকারি ব্যক্তি আপনার যে প্রতীক ধারণ করা তার কথা না, ওই প্রতীক সে ধারণ করে, বা সরকারি কর্মচারীর পোশাক পরিধান করে, মনে করেন আপনি এসআই এর পোশাক পরছেন, বা আপনি একজন পাবলিক পুলিশ কনস্টেবলের পোশাক পরছেন, দুইজনের অপরাধ। অর্থাৎ এখানে এই 171 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলেই আপনার গণ্য হবে। 170 ধারা শুধুমাত্র সরকারি কর্মচারীর ক্ষেত্রে, পাবলিকের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, যিনি সরকারি কর্মচারীর পরিচয় দিচ্ছে, আমি অমক, আমি তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে চাকরি করি, বিশাল ব্যাপার। ঠিক আছে কিনা? কথায় কথা আসে, রেকর্ডটা অফ করি। কয়েকদিন আগে একজন, আমি হলো ডিটি অফিসার, বুঝছেন, রেকর্ড কি অফ হয় না কেন নাকি না? না, হবো না, করতে গেলে না, রেকর্ড অফ করে কই না। যাও। তো তাহলে হচ্ছে এই 171 ধারায় আপনাকে সেম এই একই কথাই বলতেছে। তাহলে এই 116 ধারা থেকে কিন্তু
রিটেনে আপনার প্রশ্ন আসতে পারে, রিটেনে প্রশ্ন আসতে পারে, এবং অলরেডি কিন্তু প্রশ্ন একবার আসছে, ইন্সপেক্টরশিপে আসছে। তো দুটো জিনিস মনে রাখবেন, প্রতারণার শাস্তি 417, আর অপরের রূপ ধারণ করে যদি কোনো ব্যক্তি প্রতারণা করে, ধনী ব্যাংকের ও ভালো কথা, 417 16তে একটা কথা বলতেছে, যে ব্যক্তির রূপ ধারণ করা হচ্ছে এই ব্যক্তি জীবিত হতে পারে বা মৃতও হতে পারে, ঠিক আছে কিনা? জীবিত বা মৃত যে কোনো ব্যক্তির রূপ ধারণ করলেই হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে আপনার এই 419 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। 420-এ কি বলছে দেখি। 420-এ আপনাকে বলতেছে যে আপনার এই যে 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 ব্যক্তি প্রতারণা করে এবং তদ্বারা অনুরূপ ফাঁকি প্রদত্ত ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট কোনো সম্পত্তি সমর্পণ করতে অথবা কোনো মূল্যবান জামানত কিংবা মূল্যবান জামানতে রূপান্তর করার যোগ্য জন্য কোনো স্বাক্ষরিত সিলমোহরকৃত বস্তু প্রস্তুত পরিবর্তন অথবা সম্পূর্ণ বা অংশত বিনিষ্ট করার উদ্দেশ্যে অসাধুভাবে প্রবৃত্ত করে, তাহলে সেই 420 ধারা মোতাবেক সে অপরাধ করছে। আপনারা দেখবেন থানাগুলোতে, থানাগুলোতে হচ্ছে আপনার, আমাদের থানায় বা বাংলাদেশের সব থানাতেই 406 420-এ অনেক মামলা হয়, অনেক মামলা হয়। এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে টাকা পয়সা লেনদেনের যে মামলা, অর্থাৎ আপনি টাকা দিতে প্রবঞ্চনা করছেন, প্রবৃত্ত করছেন, সেই ব্যক্তি টাকা দিয়েছে, পরবর্তীতে আপনি আপনার কথা রাখেন নাই, আপনি বিশ্বাসভঙ্গ করছেন, এবং এই যে টাকা দেওয়ার জন্য যে আপনি প্রবৃত্ত করছিলেন বা প্ররোচিত করছিলেন, এই জন্যই 420 ধারাটাও এখানে ইনক্লুড করা হয়। অর্থাৎ 406 420 চেকের মামলা, হ্যাঁ, এনআইএক্টের মামলা, এবং এই প্রতারণার মামলা, এবং যখন সাইবার নিরাপত্তা আইন ছিল না তখন এই 406 420-এ প্রতারণার মামলা, টোপের মামলা, টোপারু, টোপারু তো অনেক জেলায় নামও শোনেন নাই, টোপারু বোঝেন? এই যে বিকাশ প্রতারক যারা, নাহিদ, বিকাশ থেকে নাহিদ বলছিলাম, এই বিকাশ প্রতারকের মামলা 406 420-এ হয়, কথা বুঝছেন? আর মনে করেন আর একটা বিষয় আপনারা জানেন যে এই বিকাশ টোপারোর মামলা কিন্তু এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশ আছে, কিন্তু না, আপনি ইলেকট্রনিক মাধ্যমে এই অপরাধটা করতেছেন, ইলেকট্রনিক মাধ্যমে একজনকে প্ররোচিত করতেছেন, এই জন্য টোপারোর মামলা কয় ধারা বলেন? সাইবারের কয় ধারা আসবে বলেন? ডিজিটাল প্রতারণা 22 ধারা, 22 ধারা ডিজিটাল প্রতারণা হচ্ছে, 22 ধারা আপনি সেই অপরাধ করছেন শুধু একটা ধারা দিয়ে, এবং যারা এই কাজে সহায়তা করবে 22 অবলিক হচ্ছে আপনার এই কি বলে ওটা, এই কত, 27 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। এটা আপনারা দেখবেন 22 এবং 23 দুটোই দেখেন, হ্যাক, ওই যে কি বলে ওটা, হ্যাক ট্যাক করে 17 দেয়া যায়, বেআইনি প্রবেশ করে, এগুলো দেয়া যায়, অর্থাৎ 17 18 19 22 23 এগুলো আপনি দেবেন। 24 ধারা দেয় এই ট্রানজাকশন করে, অবৈধ লেনদেন করে না, এটাও দেয়া যায়, 23ও দেয়া যায়, ঠিক আছে, যা হোক, এগুলো কথা বলতে গেলে টাকা চলে আসে। তাহলে বন্ধুরা, আমরা যেটা এখানে প্রতারণার অংশ থেকে যা শিখলাম, প্রশ্ন এই 415 থেকে 420-এর মাঝে যে প্রশ্নগুলো নর্মালি হতে পারে, প্রতারণা কাকে বলে, প্রতারণার বৈশিষ্ট্য লেখো, প্রতারণার উপাদান লেখো, প্রতারণার অনুষঙ্গ লেখো, এবং অপরের রূপ ধারণ করে প্রতারণার শাস্তি কি সেটা লেখো। তাছাড়া প্রতারণার রিলেটেড আমরা যে 170 এবং 171 এই ধারাগুলো আমরা দেখলাম, এখান থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু ইতিপূর্বে এই টাইপের প্রশ্ন কিন্তু একাধিকবার অনেকবার আমাদের পদোন্নতি পরীক্ষা আসছে, এটা আমাদেরও দেখবো। হ্যালো, আসসালাম, বলেন। অ্যাড হয়নি এই লোক, মিস হয়েছে ভাই, হোয়াটসঅ্যাপে নক দেন, ক্লাসে প্রবেশ করান, আমি লিংক দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক দেন। ঠিক আছে। আচ্ছা, তো এই এই প্রতারণার এই অংশ থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, এছাড়া তেমন কোনো কিছু এখানে বলে নাই, যেটা পড়াচ্ছে এটাই পড়েন, বেশি পেঁচানোর দরকার নাই। এখন আমরা চলে যাব অনিষ্ট। অনিষ্ট সম্পর্কে আপনাকে আলোচনা করছে 425 থেকে 440 ধারা পর্যন্ত হচ্ছে আপনাকে এই অনিষ্ট সম্পর্কে আলোচনা করছে। অনিষ্ট কিন্তু অদ্যবধি পরীক্ষায় আসে নাই, বাট অনিষ্টের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আনকমন যেহেতু চলে আসতে পারে। অনিষ্ট শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হার্ম, অর্থাৎ ক্ষতি করা। অনিষ্টটা আমি আমার মতো করে একটু বলি, জাস্ট একটু বোঝেন। অনিষ্টটা কি? অনিষ্টটা হচ্ছে যে আপনি এমন একটা কাজ করলেন, আপনার কোনো লাভ হল না, কিন্তু আর একজনের ক্ষতি হয়ে গেল, এটাই হচ্ছে বেসিক্যালি অনিষ্ট, লোকসান। মনে করেন আপনি রহিমের পুকুরে বিষ ঢেলে রহিমের মাছগুলো মারি দিলেন, আপনার কোনো লাভ হয়েছে? আপনার কিন্তু কিন্তু লাভ নাই। কলা বাগানের সব কলা গাছ মানে কোপাই কাটি ফেলাইছেন, আপনি অনিষ্ট করছেন বলে গণ্য হবে। একজনের ঘরে আপনি আগুন ধরাই দিয়েছেন, হ্যাঁ, মিস মিসসেপ, এটাও অনিষ্ট, বা হার্ম শব্দ অর্থ ক্ষতি বা অনিষ্ট, যা ওটা দেয়া যায়। আর একজনের মনে করেন যে জমির ফসল সব কাটিয়ে
পানিতে মনে করেন ভাসাই দিয়েছেন। হ্যাঁ, আম বাগান থেকে সব আম পাড়ি মনে করেন যে পানিতে ফেলাই দিয়েছেন, কাঁঠাল বাগান থেকে কাঁঠাল গাছগুলো সব কাটি ফেলাই দিয়েছেন। এই যে কয়দিন আগে দেখলাম ওই যে ফেসবুকে কোন সেনা সদস্যর ওয়াইফের কথা শুনে মাল্টা বাগান সব গাছ কাটিয়ে লাইছে, মাল্টা বাগান দেখছেন না? এই যে যে আপনি কাজটা করলেন, এই পুকুরে বিষ দেওয়া, মাল্টা বাগান কাটি ফেলা, হ্যাঁ, সেটা হচ্ছে কলা বাগান কাটি ফেলা। হ্যাঁ, অর্থাৎ এই যে যে সহজে মাথার ভিতরে ঢুকুন ভাই, শুধু বই পড়লে হবে না, কিছু থিওরিক্যাল বিষয় মাথায় ঢুকুন। অর্থাৎ আপনি এমন একটা কাজ করছেন যে ক্ষেত্রে আপনার কোনো লাভ হয়নি, কিন্তু অপর কোনো ব্যক্তির আপনি ক্ষতি সাধন করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অনিষ্ট সাধন করছেন বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আর অনিষ্টের শাস্তি হচ্ছে দণ্ডবিধির এই 426 ধারায় আপনাকে বর্ণনা করছে। তাছাড়া 427 থেকে 440 পর্যন্ত অনিষ্টের বিভিন্ন মানে উপাদান বা কোন কোন কাজে কি অনিষ্ট করলে কি শাস্তি হয়। যেমন 436-এ আপনাকে ঘর বাড়িতে আগুন দিয়ে অনিষ্ট করলে 436 অপর এই 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 প্রশ্নটা কিন্তু পদোন্নতি পরীক্ষা আসে। 436 একাধিকবার পরীক্ষা আসছে যে ঘর বাড়িতে আগুন দিয়ে যদি আপনি অনিষ্ট করেন, কারো ঘরে আপনি আগুন দেন, অগ্নিসংযোগ করেন, 436 কিন্তু ঘরে মামলা হয় দেখবেন। এই ওই যে থানায় যারা চাকরি করেন তারা তো জানেনি। যেমন থানায় চাকরি করতে গেলে আপনাকে বেশি না মানে 15-20টা ধারা মুখস্থ থাকবে। যেমন থানায় নর্মালি মামলা হয় মারামারির মামলাগুলোই বেশি। মারামারি হচ্ছে কমন ধারা কি, 323, 324, 325, 326। তারপর হচ্ছে আপনার এই যে 143, 147, 148। তারপর হচ্ছে আপনার এই 436 আছে 109। এই ধারাগুলোতে দেখবেন একটা কমন মামলা। এই ধারাগুলো মনে রাখলে আপনার মানে গ্রামগঞ্জে যে ঘটনাগুলো ঘটে এগুলো পড়লেই হচ্ছে এনাফ। যাই হোক, তো আমরা অনিষ্টের বিষয়টা আমরা যেখানে চলে যাই, বলতেছে যে ব্যক্তি জনসাধারণ বা কোনো ব্যক্তি বিশেষের অবৈধ লোকসান বা অবৈধ ক্ষতি করার অভিপ্রায়ে অথবা যেই রূপ লোকসান বা ক্ষতি করতে পারে বলিয়া জানি কোনো ব্যক্তি সম্পত্তি নষ্ট করে, কোন সম্পত্তিতে উহার অবস্থিত এইরূপ পরিবর্তন সাধন করে যাহাতে উহার মূল্য বা উপযোগিতা বিনষ্ট হয় বা হ্রাস পায়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অপর ব্যক্তির অনিষ্ট সাধন করছে বলে গণ্য হবে। যেমন আপনি একজনের পুকুরে বিষ দিয়ে আপনি মাছগুলো আপনি মনে করেন মারি ফেললেন, তাহলে আপনি অনিষ্ট সাধন করছেন বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। তারপরে 50 টাকার তদূর্ধ্ব ক্ষতি করলে, যেমন ফসলের ক্ষতি করলে 427 ধারায় আপনি, এটা কিন্তু আমাদের অযোগ্য, 427 কিন্তু আমাদের অযোগ্য, এটা মনে রাখবেন। আমি থানায় আমার লাইফে মানে থানায় চাকরি করে প্রথমেই 427, 506 প্রসিকিউশন কাটছি। মানে একজন কলা গাছ লাগাইয়ে আর একজনের জমির ক্ষতি করতেছে, ফসলের ক্ষতি করতেছে, এটা কিন্তু প্রসিকিউশন কাটা যায়, কথা বুঝছেন? 427 এবং 506 প্রসিকিউশন আমি ফার্স্ট, আমার লাইফের প্রথম প্রসিকিউশন এটা আমি 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 কাটছিলাম। আর যাও আর কি, তাহলে এই 425 নর্মালি হচ্ছে আপনার এই এই অনিষ্ট সংজ্ঞাটা মনে রাখবেন। অনিষ্টর অনিষ্টর ক্ষেত্রে অনিষ্টের উপাদান কি, অনিষ্টের বৈশিষ্ট্য কি, অনিষ্টের অনুষঙ্গ কি, অথবা কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে অনিষ্টের অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে, এই টাইপের প্রশ্নই এখান থেকে আসবে। তোমাদেরকে আপনাদেরকে আমি আগেই কিন্তু বলছি 378 থেকে 441, 42 ধারা পর্যন্ত একটা প্রশ্ন কমন, যে এই অপরাধের বৈশিষ্ট্য কি বা এইটার অনুষঙ্গ কি, এইটার উপাদান কি, অর্থাৎ চুরির উপাদান কি, দস্যুতার উপাদান কি, বেআইনিভাবে অনধিকার প্রবেশের উপাদান কি, তারপর আছে আপনার প্রতারণার অনুষঙ্গ কি। অর্থাৎ 378 থেকে 441, সরি 463, এই যে ধারাগুলো বা যে অপরাধগুলো আলোচনা করছে এখান থেকে একটা প্রশ্ন কমন, সেটা আছে যে এটার উপাদান কি, এটার বৈশিষ্ট্য কি, এটার অনুষঙ্গ কি, এটার শাস্তি কি। এই টাইপের প্রশ্ন এখান থেকে কিন্তু আসে। সংজ্ঞার কাহিনী তুলে দেবো, এক কথায় থ্যাংক ইউ, সংজ্ঞার কাহিনী তুলে দিলেই আপনার এটার মূল অ্যান্সার হয়ে যায়। তাহলে দেখেন এখানে একটা উদাহরণ দিয়েছে, বলতেছে অনিষ্টের অপরাধ অনুষ্ঠান করার জন্য ইহা অপরিহার্য নয় যে অপরাধকারীর এইরূপ অভিপ্রায় থাকতে হবে যে তাহাতে ক্ষতিগ্রস্ত বা বিনিষ্ট সম্পত্তি মালিকের কোনো লোকসান বা ক্ষতি হবে। সে কোনো সম্পত্তির ক্ষতি করিয়াও কোনো ব্যক্তির অবৈধ লোকসান বা ক্ষতি সাধন করার ইচ্ছা করলে অথবা যেই রূপ লোকসান বা ক্ষতি সাধন করতে পারে এমন সম্ভাবনা বলিয়া জানলেই যথেষ্ট হবে। সম্পত্তিটি ব্যক্তির মালিকানাধীন কিনা তা ইহা বিবেচ্য বিষয় না। অর্থাৎ অনিষ্টর ক্ষেত্রে এই সম্পত্তিটি ওই ব্যক্তির মালিকানাধীন কিনা এটা কিন্তু মূল 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 বিষয় না, মূল বিষয় না। যেমন মনে করেন আপনি হচ্ছে মনে করেন আমার একটা মাছের পুকুর আছে, এই পুকুরটা আমি লিজ দিছি ক নামক ব্যক্তির কাছে, তাহলে মূলত হচ্ছে এই পুকুরটা কিন্তু মানে আমার ক্ষতির উদ্দেশ্যই কিন্তু ওই পুকুরে মূলত মাছ দিছে, বাট ওই পুকুরটা হচ্ছে অন্য জনের নিয়ন্ত্রণে আছে, কিন্তু ইন্টেনশনটা হচ্ছে আমার ক্ষতি করবে। পুকুরটা যেহেতু আমার আরেকজনের কাছে লিজ দিয়ে এটা আমি খাচ্ছি, তো মূলত হচ্ছে আপনার ওই পুকুরে সে বিষ দিল বা কোনো কিছু একটা অপরাধ করলো, তাহলে সে এই কথাটাই বলতেছে যে সম্পত্তিটি ব্যক্তির মালিকানাধীন কিনা এটা মূল বিবেচ্য বিষয় এখানে না। ব্যাখ্যা 2 বলতেছে যে এইরূপ কোন কার্যের সাধারণ সাধন হইতে পারে যে কার্য অনুরূপ কার্য সম্পাদনকারী ব্যক্তির বা উক্ত ব্যক্তি বা অপর কোনো ব্যক্তির এজমালি মালিকানাধীন সম্পত্তিকে ক্ষুণ্ণ করে। এজমালি
এজমালি তো বোঝেন, এই এজমালি বোঝেন না? এজমালি শব্দের অর্থ হচ্ছে যৌথ মালিকানা। হ্যাঁ, যৌথ মালিকানা। মনে করেন আমি আমার আমার ভাই দুইজনে একটা জমির মালিক। এই জমির এই এই জমির ফসল কাটে, এই জমির ফসল কাটে হচ্ছে এই এই জমির ফসল কাটে হচ্ছে আমরা ক্ষতি করলাম, তাহলে হচ্ছে আপনার 487 আমি অপরাধ করছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, তাও তাহলে 1 টাকাও না। শ্রীপুর তো ভাবে যে মনে হয় স্যার মনে হয় টাকা নিয়ে এসছে, আমি সাদা হয়ে গেছে, কথা বুঝছেন? 425 হচ্ছে আপনার এই অংশটুকু আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবো। যেমন এটা কয়েকটা উদাহরণ দেখি বন্ধুরা। উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন ক, জয়ের প্রতি অবৈধ লোক সাধন করার অভিপ্রায়ে স্বেচ্ছাকৃতভাবে জয়ের মালিকানার একটি মূল্যবান জামানত পোড়ায় ফেলে। মনে করেন আপনি আপনার হাত থেকে আমার আপনার মোবাইলটা আমি নিয়ে মোবাইলটা আমি আগুনের ভিতর আমি মনে করেন ফেলাই দিলাম, ঠিক আছে কিনা? তাহলে আমি এখানে বেসিক্যালি কি করছি? আমি এখানে অনিষ্ট সাধন করছি বলেই গণ্য হবে। হ্যাঁ, অনিষ্টের নর্মাল শাস্তি হচ্ছে আপনার এই যে 426 ধারা মোতাবেক আমি এখানে অপরাধ করছি বলে গণ্য হবে, ঠিক আছে কিনা? এরপরে বলতেছে যে ক, জয়ের প্রতি অবৈধ ক্ষতি সাধন করার অভিপ্রায়ে জয়ের মালিকানাধীন একটি বরফখানায় পানি প্রবেশ করায় এবং এইরূপ বরফ গলায় ফেলে। মানে তোমরা তো জানো যে বরফের পানি ঢেলে দিলে বরফ গলি যায়। তাহলে একটা বরফের কারখানায় পানি ঢেলে দিছো, তার বরফ একবারে মনে করেন সব শেষ করে ফেলাইছেন, তাহলে আপনি কি অনিষ্ট সাধন করছেন বলে গণ্য হবে। এখানে প্রত্যেকটা উদাহরণ কিন্তু এইভাবেই দেওয়া আছে। অর্থাৎ এখানে নর্মালি মানে বাংলা সেন্স মাথার ভিতরে ঢুকবেন যে আপনি এমন একটা কাজ করছেন যে কাজের ফলে আপনার কোনো লাভ হয় নাই, কিন্তু অপর কোনো ব্যক্তির ক্ষতি হয়ে গেছে, তখন আপনি অপর ব্যক্তির অনিষ্ট সাধন করছেন বলেই আপনার গণ্য হবে, ঠিক আছে কিনা? তা আশা করি আমার কথা এখানে বুঝছেন। এখন নিজের সম্পত্তি কি নিজে অনিষ্ট করা যায় কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, নিজের সম্পত্তি কিন্তু নিজে অনিষ্ট করা যায়। কিরকম? মনে করো সরকারের কাছ থেকে 5 লাখ টাকা পাওয়ার জন্য বা ডোনেশন পাওয়ার জন্য তুমি তোমার একটা জঙ্গা গাড়ি মানে লক্কর জক্কর বাস রে আগুন ধরাই দিছো। তুমি নিজেই মনে করো তুমি আগুন ধরাই দিছো, তাহলে তুমি নিজের সম্পত্তি নিজে অনিষ্ট করছো বলেই গণ্য হবে, ঠিক আছে কিনা? তোমার ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা হচ্ছে যে তুমি সরকারের কাছ থেকে একটা অনুদান পাবা, বা সরকারের কাছ থেকে তুমি এইরূপ এইরূপ কোনো ইয়া পাবা, কি কয় রে, এই এই ইয়া কি মানে টাকা পয়সা লাভ পাবা, তাহলে এই ধারা মোতাবেক এখানে তুমি অপরাধ করছে বলে গণ্য হবে, ঠিক আছে কিনা? অর্থ পাবা, অর্থ বা বিমার টাকা পাবা। হ্যাঁ, এটা তো বোঝোই যে প্রতিটা গাড়ির ইন্স্যুরেন্স থাকে। তো নর্মালি সেন্স আসলে এত কঠিন প্রশ্ন আসবে না। নর্মালি এটা আপনি মনে রাখেন যে অনিষ্ট কাকে বলে, অনিষ্টের অনুষঙ্গ কি, অনিষ্টের বৈশিষ্ট্য কি, অনিষ্টের উপাদানগুলো কি, বা একটা থিওরিক্যাল প্রশ্ন এরকম এমসিকিউ মানে এরকম একটা উদাহরণ তুলে দেবে, বলবে যে কি অপরাধ, তখন আপনি অটোমেটিক লিখতে পারবেন। অনিষ্টর শাস্তি এখানে অনেকগুলো বলছে, এতগুলো মুখস্থ রাখা সম্ভব না। ডাইরেক্ট 436 দেখবেন যে গৃহ ইত্যাদি ধ্বংস করার অভিপ্রায়ে অগ্নিসংযোগ, অর্থাৎ আপনি যদি ঘরে আগুন ধরাই দেন, আপনি যদি ঘরে আগুন ধরাই দেন তাহলে 436 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে, ঠিক আছে কিনা? আর এই 439 আপনাকে বলতেছে চুরি ইত্যাদি অনুষ্ঠানের উদ্দেশ্যে কোন জাহাজ বা জলমগ্ন চড়া বা কুলের দিকে ধাবিত করার জন্য শাস্তি। মানে কোন জাহাজে চুরি করার জন্য যদি ধাওয়া দেন বা এটা এই করেন, তাহলে 439 আপনি অপরাধ করছেন, এগুলো দরকার নাই পড়ার। আমরা এখন চলে যাব দণ্ডবিধি আইনের 441 থেকে 462 খ। এই অংশটা হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এইখানে কিছু ইংরেজি আপনাকে মনে রাখতে হবে, যেমন ক্রিমিনাল ট্রেসপাস। হ্যাঁ, ক্রিমিনাল ট্রেসপাস অর্থাৎ অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস এট নাইট, অর্থাৎ রাত্রিবেলায় অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই এখানে অপরাধমূলক অনধিকার প্রবেশের একটা জিনিস পরীক্ষায় অলরেডি কিন্তু পদোন্নতি পরীক্ষায় আসছে, তো আপনারা জানেন বিভিন্ন সালের প্রশ্ন যারা দেখেন, এখানে একটা জিনিস পরীক্ষায় আসছে যে আপনার এই অপরাধমূলক অনধিকার প্রবেশ কি, অপরাধমূলক অনধিকার প্রবেশের উপাদান কি, বৈশিষ্ট্য কি, অনুষঙ্গ কি। তারপর হচ্ছে আপনার এই আরেকটা প্রশ্ন আমার মনে হয় এএসআই রা আমরা ইনশাল্লাহ হলে যাইয়েই লিখতে পারবো, সেটা কোনটা জানেন? 445 ধারায় অপথে গৃহপ্রবেশের প্রকারভেদ, অর্থাৎ কয়টি ভাবে গৃহে প্রবেশ করলে সেটা অপথে গৃহপ্রবেশ হবে। অপথে গৃহপ্রবেশ 445 বলতেছে, এবং তার শাস্তি আপনাকে ওই যে 453, 454, 55, 56 এই সকল ধারায় আপনাকে আলোচনা করছে। তো নর্মালি আমরা অপরাধমূলক অনধিকার প্রবেশে আমরা দেখি বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলীয় কোনো সম্পত্তিতে বা উক্ত সম্পত্তিতে কোনো অপরাধ অনুষ্ঠান করার অভিপ্রায়ে কোনো সম্পত্তি দখলদার বা কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তি সৃষ্টি করার অভিপ্রায় প্রবেশ করে, অথবা আইনানুগভাবে কোনো সম্পত্তিতে প্রবেশের অধিকার নাই জেনা সত্ত্বেও কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন করে, অপমান করে বা বিরক্ত করে, ভীতি প্রদর্শন করে, অপমান করে বা আছে বিরক্ত করে, সেই ক্ষেত্রে আপনাকে বলতিছে সেই ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করছে বলে গণ্য হবে। আর অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে
আপনাকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সে নিজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে বলে গণ্য হবে। হ্যালো, আসসালাম। তো একটু ব্যস্ত আছে ভাই, ক্লাসে পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই 441-এর এখান থেকে কিন্তু পদোন্নতি পরীক্ষায়, আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দাও। অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি? অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তিটা হচ্ছে 447 ধারা আছে আপনার বর্ণনা করছে। আর অনধিকার গৃহে প্রবেশের শাস্তি হচ্ছে 448 ধারা। এই দুটো পয়েন্ট আমরা মনে রাখবো। দুটো বেশি পড়া লাগবে না ভাই, পরীক্ষায় যেটা আসবে তুমি সেটা ভালো করে শেখো। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে, সারা জীবন বলতেছি বেআইনি সমাবেশ আসবে, দাঙ্গা আসবে। এখন তুমি পড়ছো 10 টাকা, 10 টাকার নোটে কোন গভর্নরের সিল থাকবে, এই সিল না থাকলে কোন ধারায় অপরাধ? নির্বাচনীতে আপনার অংশগ্রহণ না করলে অপরাধ কি? হ্যালো, বাসায় আছি, হ্যাঁ বল। না, বাসায় আছি, ঘুরে যা, বাসায় আছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আপনাকে বলতেছে যে অপরাধমূলক অনধিকার প্রবেশটা কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলীয় সম্পত্তিতে অন্যায়ভাবে বা বেআইনিভাবে প্রবেশ করে উক্ত ব্যক্তির ভীতি প্রদর্শন করে, অপমান করে বা কোনো বিরক্তি সৃষ্টি করে, তখন উক্ত ব্যক্তি মানে কি করছে? অপরাধমূলক অনধিকার প্রবেশ করছে বলে গণ্য হবে। আর অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে আপনাকে অপরাধটি কোনো প্রত্যক্ষ অর্থাৎ নিজে নিজে করতে হবে। কোনো ভিত্তের মাধ্যমে, এমসিকিউ কার মাধ্যমে? কোনো ভিত্তের মাধ্যমে বা চাকরের মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে অপরাধমূলক অনধিকার প্রবেশ কিন্তু হয় না। কিরকম? মনে করো আমি এই যে আক্তারের বাড়িতে ঢুকে আক্তারে আমি ভয়ভীতি দেখায় আসলাম, আক্তারের বাড়িতে ঢুকে আমি তারা অপমান করে আসলাম, ঠিক আছে কিনা? তাহলে এই আক্তারের বাড়িতে আমি ঢুকলাম, তাহলে আমাকেই ঢুকতে হবে। আমার পক্ষ নিয়ে আরেকজন যে ভয়ভীতি দেখালো, তাহলে এই মামলায় কিন্তু আমি আসামি হব না। অর্থাৎ আমার পক্ষ নিয়ে থার্ড পার্টি যদি এখানে যায়, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে আমি কিন্তু এখানে অপরাধী, এটা ভাষ্যতে বলা আছে। অর্থাৎ অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে আপনাকে থার্ড পার্টির মাধ্যমে অপরাধটি অনুষ্ঠিত হয় না। ক্লিয়ার কিনা? অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে থার্ড পার্টির মাধ্যমে কোনো অপরাধ আপনার অনুষ্ঠিত হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে যদি প্রশ্ন আসে যে অপরাধমূলক অনধিকার প্রবেশের অনুষঙ্গ কি, তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশের অনুষঙ্গ হচ্ছে অপরের দখলীয় সম্পত্তিতে প্রবেশ করা। 2 নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানো। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার দৈহিকভাবে উক্ত সম্পত্তিতে প্রবেশ করা। 4 নম্বর হচ্ছে যে প্রত্যক্ষভাবে উক্ত সম্পত্তিতে মানে অংশগ্রহণ করা বা প্রবেশ করা। 5 নম্বর মানে বৈশিষ্ট্য হচ্ছে বা উপাদান হচ্ছে বা অনুষঙ্গ হচ্ছে যে আপনার স্বেচ্ছাকৃতভাবে উক্ত কাজ করা। আমরা একটা নোট দেব যে অপরাধের উদ্দেশ্যে বা ভীতির উদ্দেশ্যে বা বিরক্তির উদ্দেশ্যে বা অপমানের উদ্দেশ্যে প্রবেশ করা। আর একটা জিনিস আমরা নোট দিতে পারি যে বা এখানে বলতে পারি যে অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে অপরাধকারীকে অবশ্যই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে হবে। ভিত্তের মাধ্যমে অথবা অন্য কোনো ব্যক্তি যদি তার পক্ষ নিয়ে অপর কোনো ব্যক্তিকে ভয় দেখায়, তাহলে সেই ব্যক্তি এখানে অপরাধী হয় না। অর্থাৎ যার পক্ষ নিয়ে গেছে সে ব্যক্তি এখানে অপরাধী হয় না। এই নোটটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে এই অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কয় ধারা বন্ধুরা? শাস্তি হচ্ছে 447 ধারা। জাস্ট এতটুকু লিখলেই কিন্তু হবে। 441 আর 47 এটাকে একবারে রেড ফ্ল্যাগ দিয়ে রাখেন, রেড ফ্ল্যাগ মানে একেবারে 100% বিপজ্জনক ধারা, পরীক্ষায় চলেই আসতে পারে। এই যে আমি যে বললাম আজকে রাত সাক্ষী, মনে রাখবেন এটা, মনে করেন 99% ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা। এএসআই বা আমরা এটা পাবোই, ঠিক আছে? বারবার যেটা বলি এটা আমলে নেবেন। আপনি হলে গেলেই দেখবেন আমার কথা মনে পড়বে। যেহেতু আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত আপনাদেরকে নিজে পড়ি বা পড়ানোর চেষ্টা করতেছি, মোটামুটি বোঝা যায় যে কোনটা পরীক্ষা আসতে পারে। এটা পরীক্ষা আসে এবং আপনি দেখবেন আমাদের থানাগুলোতে এই 447 448 ধারায় অ্যাভেলেবেল কিন্তু মামলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যাও, এটা দরকার নাই। এখন আমরা চলে যাবো অনধিকার গৃহ প্রবেশ। অনধিকার গৃহ প্রবেশ কি? অর্থাৎ যে গৃহে কোনো ব্যক্তির প্রবেশের আইনগত অধিকার নাই, সেই গৃহে যদি আপনি অনধিকার ভাবে প্রবেশ করেন কোনো, সেই ক্ষেত্রে আপনি অনধিকার গৃহে প্রবেশ আসছে 448 ধারা। এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই।
আপনি 445 ধারায় চলে যান। 445 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। এখানে 6টা পয়েন্ট আপনাকে মুখস্থ রাখতে হবে। 445 ধারা আপনাকে বলতেছে যে আপনার এই অপথে গৃহপ্রবেশের প্রকারভেদ, অর্থাৎ এখানে অপথে গৃহপ্রবেশ বলতে কি বোঝায়। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির গৃহে নিম্নোক্ত 6 ভাবে প্রবেশ করে, তখন উক্ত ব্যক্তি অপথে গৃহপ্রবেশ করছে বলে গণ্য হবে। এই অপথে গৃহপ্রবেশের সংজ্ঞাটা আজান দিচ্ছে, আজান দিচ্ছে। 2 মিনিট ক্লাস ব্রেক। 2 মিনিট, ক্লাস থেকে বেরোবেন না। আজকে দণ্ডবিধির একেবারে আদ্যপান্ত আলোচনা করব। ক্লাস শেষ হওয়ার পরে দণ্ডবিধি থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আমি 15-20টা প্রশ্ন বলবো, তোমরা লেখবা। যারা নর্মাল, একেবারে নর্মাল স্টুডেন্ট আছো, তারাই 15-20টা প্রশ্ন মুখস্থ করে ফেলবা। আমি একটা শর্ট সাজেশনের মতো প্রশ্নগুলো বলে দেবো। সবাই থাকবা ক্লাসে। আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। অপথে গৃহে প্রবেশ, তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির গৃহে নিম্নোক্ত 6 ভাবে প্রবেশ করে, তখন উক্ত ব্যক্তি অপথে গৃহ প্রবেশ করেছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। ঠিক আছে কিনা? অপথে গৃহপ্রবেশ, 1 নম্বর আছে সিঁধ কাটিয়ে। সিঁধ কাটা তো বোঝেন, সবার বাড়ি মোটামুটি গ্রামে, একেবারে শহরের লোক খুব কম, পুলিশের কনস্টেবলের চাকরি খুব কমই আসে, তাই না? মোটামুটি সবার বাড়ি গ্রামে বা সদর বা প্রভার টাইপে থাকে। শীত কাটা মানে কি? ডোয়া, ডোয়া তো বোঝেন। গ্রামে দেখবেন কাঁচা ঘর বাড়ি আছে, বাট আমি শ্রীপুরে আছি, শ্রীপুর বেশিরভাগই টিনের বাড়ি বা ডোয়া কাঁচা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে কিনা? আমাদের এলাকায় এটা খুব কম। যাই হোক, এটা আমার এলাকার গর্ব বলতেছি না। শীত কাটে বা ডোয়া কাটি, অর্থাৎ কারো ওই যে শিং কাটি ঢোকে বোঝেন না, যেটা ওই যে মাটি ফুটো করে ভিতরে মনে 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 করেন যে আপনার ঢুকে গেছে, এটা বলা আছে শীত কাটি ঢোকা। তাহলে যদি কোনো ব্যক্তি আর একজনের বাড়িতে শীত কাটি ঢোকে বা ডোয়া ফুটো করে বা ডোয়া ছিদ্র করে ঢোকে, তখন সে অপথে গৃহপ্রবেশ করছে বলেই গণ্য হবে। 2 নম্বরে বলতেছে মানুষ ঢোকার পথ দিয়ে না গিয়ে অন্য পথ কিংবা দেওয়াল টপকিয়ে বা মই টপকিয়ে, অর্থাৎ মানুষ যেখান দিয়ে ঢোকে আপনি সেখান দিয়ে ঢোকলেন, একটা দরজাতে না ঢুকে আপনি দেওয়াল বাইয়ে বা অল বাইয়ে বা গাছ বাইয়ে বা দেওয়াল টপকিয়ে অল টপকিয়ে আপনি ভিতরে একজনের বাড়িতে ভিতরে ঢুকছেন, তাহলে আপনি কি এখানে বলতেছে আপনি অপথে গৃহে প্রবেশ করছেন বলেই গণ্য হবে। যেমন আমরা যে রাত্রেবেলা অভিযানে যে আসামি গ্রেপ্তার করতে যাই, তা দরজা টপকালে দরজা খোলে না। আমাদের থানায় একজন কনস্টেবল এটা আছে, এটার নাম কি, আব্দুল সামাদ। এ সামাদ খুব ট্যালেন্ট লোক, মনে করেন অল টল টপকাই মানে গাছে উঠে পড়ে যাই এসে দরজা খোলে, বুঝছেন? খুব মানে এক্সপার্ট লোক, ভালো লোক। তো এই মানুষ যে পথ দিয়ে ঢোকে, এই 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 পথ আপনি না ঢুকে আপনি দেওয়াল টপকি অল টপকি আপনি ভিতরে ঢুকছেন, তাহলে আপনি অপথে গৃহপ্রবেশ করছেন বলেই আপনার গণ্য হবে। 3 নম্বরে আপনাকে যে পথ খোলা বাড়ির মালিকের অভিপ্রেত নয় সেই পথ আপনি খুলছেন, অর্থাৎ বাড়ির মালিক একটা গেট বন্ধ করে রাখছে, হ্যাঁ, সেই পথ আপনি খুলিয়ে আপনি ভিতরে মনে করেন আপনি ঢুকে গেছেন, তাহলে এই পথে আপনাকে বলা হচ্ছে যে আপনার অপথে গৃহপ্রবেশ করছেন বলেই আপনার গণ্য হবে। 4 নম্বরে তালা ভাঙ্গে বা তালা খুলে, তালা ভাঙ্গে বা তালা খুলে ঢুকলে অপথে, তালা ভাঙ্গে ঢুকলে অপথে গৃহপ্রবেশ, এটা তো সবাই বোঝে, তালা লাগানো তালা ভাঙ্গে ঢুকে ঢুকছে, এটা অপথে গৃহ। কিন্তু তালা খুলে তালা খুলে ঢুকলে আবার অপথে গৃহপ্রবেশ কেমন বলা হয়, মানে কিভাবে হয় নাকি? মনে করেন আপনি নকল তালা নেছেন বা ডুপ্লিকেট তালা বানায়নি, আপনি তালা খুলে ঢুকছেন, তাহলে এটাও আপনার অপথে গৃহপ্রবেশ। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? শীত কাটিয়ে। 2 নম্বরে বলতেছে যে পথে সাধারণত মানুষ ঢোকে সেই পথে না ঢুকে আপনি দেওয়াল টপকিও বা অল টপকিও ঢোকছেন। 3 নম্বরে আপনাকে বলতেছে যে যে পথ খোলা বাড়ির মালিকের অভিপ্রেত নয় বা ইচ্ছা নাই সেই পথ খুলে আপনি ঢোকছেন। 4 নম্বরে আপনাকে বলতেছে তালা ভাঙ্গিয়ে তালা খুলে। 5 নম্বরে হচ্ছে আপনার বল প্রয়োগ করে বা আক্রমণ করে বা ভয় দেখাইয়ে। আর 6 নম্বর আছে আটকানো কোনো কিছুকে গিট খুলে বা অন্য কোনো ভয় মুক্ত করে। আটকানো বা গিট খুলে কিরকম? গ্রামের বাড়িতে দেখবেন যে গ্রামগঞ্জের বাড়িতে এখনো আপনার আছে দেখবেন, ওই যে খিল দেয় দরজায়, টিনের দরজায় দুটো পাল্লা দিয়ে এরকম একটা খিল দিয়ে রাখে, এখন ভিতর দিয়ে আপনি একটা লোহা বা একটা দা একটা কাঁচি ঢুকোই দিয়ে এভাবে আপনি মনে করেন তুলে ফেললেন, এবার দরজা খোলে না। তাহলে এইটা বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার এই কি বলতেছে, আপনি অপথে গৃহপ্রবেশ করছেন বলে গণ্য হবে। তাহলে আল্লাহর হস্তে, আল্লাহর প্রত্যেক বান্দা ইনশাল্লাহ আমি সহকারে আল্লাহ কবুল করুক, এই 445 দ্বারা মুখস্থ করতে হবে যে কোন কোন পথে প্রবেশ করলে এটা একটা অপথে গৃহপ্রবেশ লেখো, তখন এটা আপনাকে মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি আবার বলি, শীত কেটে ঢুকলে অপথে গৃহপ্রবেশ। 2 নম্বরে হচ্ছে আপনার যে পথ দিয়ে মানুষ ঢোকে সেই পথ ব্যতীত আপনি দেওয়াল টপকিয়ে বা অল্ট টপকিয়ে ঢুকছেন, এটা অপথে গৃহপ্রবেশ। 3 নম্বর, তিন 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 3 নম্বরে আপনাকে বলতেছে যে আপনার এই
আহ, ইয়া ইয়া যে পথ খোলা বাড়ির মালিকের অভিপ্রেত না, বা বাড়ির মালিক বন্ধ করে রাখছে, আপনি সেই পথে আপনি খুলে আপনি ঢুকছেন। 4 নম্বরে আপনাকে দেখাচ্ছে তালা খুলে বা তালা ভাঙ্গে। 5 নম্বর আছে ভয় ভীতি দেখিয়ে বা বল প্রয়োগ করে। এরপরে হচ্ছে কিরকম, একজন ব্যক্তি তার গেটের সামনে দাঁড়ায় আছে, তার ধাক্কা মারি আপনি মনে করেন যে ভিতরে ঢুকে গেছেন, তাহলে এটাও কিন্তু আপনি অপথে গৃহপ্রবেশ। আর 6 নম্বরে বলতেছে যে যে 6 নম্বরে আপনাকে বলতেছে যে আটকানো কোনো কিছুর গিট খুলে তখন যদি প্রবেশ করেন, তখন সেটা ছিপ টপকিয়ে তালা ভেঙে দরজা খুলে ভয় দেখিয়ে গিট খুলে। এই সংক্ষিপ্ত মনে রাখবেন। ছিপ, তারপর হচ্ছে আপনার ওই যে টপকিয়ে, তারপর হচ্ছে আপনার এই যে কি বলতেছে এটা, তো খুলে, পথ খুলে, তালা ভাঙে বল প্রয়োগ করে, এবং হচ্ছে আপনার এই আটকানো কোনো কিছুর গিট খুলে। এই 6 ভাবে প্রবেশ করলে আপনি অপথে গৃহপ্রবেশ করছেন বলে গণ্য হবে। আর অপথে গৃহপ্রবেশের শাস্তি নর্মালি 454, 55, 56, 57 এই সকল ধারাগুলোতেই বেসিক্যালি আপনার আলোচনা করছেন। ঠিক আছে কিনা? হ্যাঁ। 453 থেকে 57 শর্টাই বিন্দু লিখে দেবেন, আপনার উত্তর হয়ে যাবে। যেটা আসবে সেটা ভালো করে শেখেন। আর 454, 457 এই দুটো ধারা কিন্তু পদোন্নতি পরীক্ষায় আমাদের আসে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের জন্য সংগোপনে আপনার দিনের বেলায় ওই যে চুরি করার জন্য অনধিকার গৃহে প্রবেশ করে 454, আর ওই সেম কাজ যদি রাতের বেলায় অনধিকার গৃহে প্রবেশ করে 457 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই আপনার গণ্য হবে। ক্লিয়ার কিনা? অর্থাৎ যেমন রহিম করিমের বাড়িতে চুরি করার জন্য আপনার প্রবেশ করলো এবং চুরি করে সে বেরিয়ে আসলো, অপরাধ কি? তাহলে অপরাধ হচ্ছে, সে হচ্ছে 454, 379, 380 অপরাধ দিনের বেলা করলে। আর রাতের বেলা যদি আপনার অনধিকার গৃহে প্রবেশ করে, সেক্ষেত্রে 380, 457 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? অর্থাৎ নর্মালি ছন্দ মনে রাখবেন যে দিনের বেলা চুরি করলে 454, মানে অনধিকার প্রবেশ করলে, আর রাতের বেলা অনধিকার প্রবেশ করলে 457। এই এই ধারাগুলো একটু দেখতে হবে ভাই, পরীক্ষা আসে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আবদ্ধ আবদ্ধ পাত্র ভাঙ্গে যদি কেউ চুরি করে, সেই ক্ষেত্রে 461 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য। আবদ্ধ পাত্রে দোকানের মানে ক্যাশ ভাঙ্গে চুরি করলে 461। আর 462টা হচ্ছে আবদ্ধ পাত্রের ভারপ্রাপ্ত হইয়ে, এই ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক যদি আপনার এই রক্ষণাবেক্ষণের ব্যক্তি কর্তৃক যদি আপনার অনিষ্ট করে বা অসাধুভাবে ভাঙ্গে খেলে বা ভাঙ্গে খুলে বা বন্ধন মুক্ত করে দেয়, 462। মনে করেন দান বক্স ইমাম সাহেব ভাঙ্গে চুরি করলো, 462 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর চুরির সময় যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটায়, নর্মালি 460 ধারা মোতাবেক সে অপরাধ। অর্থাৎ সংগোপনে রাত্রিবেলা অনধিকার গৃহপ্রবেশ, সিরিয়াল চুরির বিপরীতে জড়িত সকল ব্যক্তি, এখানে বলতে স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তাকে গুরুতর আঘাত প্রদান করে, মৃত্যু ঘটায় গুরুতর আঘাত প্রদানের উদ্যোগ গ্রহণ করে, সেই ক্ষেত্রে 460 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে আপনার গণ্য হবে। অর্থাৎ চুরির সময় যদি তুমি কারো মারি ফেলাও, চুরি করতে যাই মারি ফেললি 460, আর যদি পূর্ব পরিকল্পনা সহকারে কারো মারো, 302 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। ঠিক আছে? আর ব্যাংকের কর্মকর্তারা, এটা যদিও পরীক্ষা জীবনে আসে নাই, কিন্তু মনে রাখবেন যে ব্যাংকের কর্মকর্তারা আমাদের তার সাথে তারা কিন্তু ভালো ব্যবহার করতে বাধ্য। তো আপনার সাথে যদি অবহেলাপূর্ণ আচরণ করে, ব্যাংকে আমরা যাই না, ব্যাংকের কাজকর্ম করতে যাই না, অবহেলাপূর্ণ আচরণ যদি তারা যদি আমাদের সাথে করে, সেই ক্ষেত্রে 462 ক ধারা মোতাবেক এখানে তারা অপরাধ করছে বলেই 462 ক। হ্যাঁ, অপরাধ করলে এটা অপরাধ। ব্যাংকিং প্রতারণা মানে কি দেখেন না, যে আপনার এই যে ব্যাংকের টাকা ওদা হয়ে যায়, হ্যাঁ, প্রলোভন দেখায় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে পরে টাকাটুকু গায়েব হয়ে যায়, তাহলে 462 খতে সে অপরাধ করছে বলেই আপনার গণ্য হবে। 6 জন ব্যক্তি চুরি করতে যায়, তারা যদি মারি ফেলায়, তাহলে চুরি করতে যায় যদি মারি ফেলায়, সেই ক্ষেত্রে যদি দিনের বেলা চুরি করতে যায়, সেই ক্ষেত্রে 454, 379, 380, 460 ধারা মোতাবেক তারা অপরাধ করছে বলে গণ্য হবে। আর রাতের বেলা যদি চুরি করতে যায় মারি ফেলায়, তাহলে 457, 379, 380, 460 ধারা মোতাবেক তারা অপরাধ করছে বলে গণ্য হবে। বুঝছেন কথা নাকি বোঝেন নাই ভাই? গেল। আমি কিন্তু একটা কথা আজকে বলছি, যারা দুর্বল স্টুডেন্ট আছেন, একেবারেই দুর্বল, কম পড়াশোনা করতে চাচ্ছেন, রিস্ক নিতে চাচ্ছেন, স্যার যে কটা বলে পড়ি, আজকে দণ্ডবিধির আমি 20টা প্রশ্ন দেখাই দেবো। এই 20টা প্রশ্ন পৃথিবীর যে কোনো গাইড থেকে মুখস্থ করবেন। প্রশ্ন যদি আসে এর ভিতরে আসবে ইনশাল্লাহ।
তাছাড়া তো মোটামুটি আমরা সবই পড়াচ্ছি বা দেখতেছি। হ্যাঁ, এটা লিখবেন, লিখে দেবেন। এবং যে একটু ভালো লেখায় আগ্রহ আছেন, আপনি একটু লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েন। আমি এটার করবানি, আমি আবার গ্রুপে দিয়ে দেবানি, সবার জন্য এটা উপকার হবে না, ঠিক আছে? এটা লিখে দিয়েন, যদি পারেন কম্পিউটারে প্রিন্ট করে দিয়েন, সবার জন্য এটা আমি দিই, দণ্ডবিধির ইম্পর্টেন্ট সাজেশন। আচ্ছা, 463টা আপনাকে বলতে জালিয়াতি। এই জালিয়াতি কিন্তু গুরুত্বপূর্ণ, জালিয়াতি কনস্টেবলদের জন্য না, এএসআই দের জন্য গুরুত্বপূর্ণ। জালিয়াতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফোরজারি। জালিয়াতির ইংরেজি কি ভাই? ফোরজারি। ফোরজারি শব্দের অর্থ হচ্ছে জালিয়াতি। জালিয়াতি কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য, হ্যাঁ, কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করে, তখন উক্ত ব্যক্তি জালিয়াতি করছে বলেই গণ্য হবে। ঠিক আছে, ভালো আছিস ভাই? কি বলতেছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য, বলো, থাকো, ক্ষতি সাধন করার জন্য কি বলতেছে, আপনার মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করে, তখন সে জালিয়াতি করছে বলেই গণ্য হবে। কিরকম? মনে করেন আপনি একজনের জমি অবৈধভাবে দখল করবেন, তাহলে একটা ধোঁকাবাজি করে একটা নকল দলিল আপনি তৈরি করছেন, বা নকল একটা একটা জাল দলিল তৈরি করে জমি দখলে নিয়েছেন, বাড়ি দখলে নিয়েছেন, ফ্ল্যাট দখলে নিয়েছেন, তাহলে এই আপনি জালিয়াতি। তাহলে জালিয়াতির সংখ্যাটা নর্মালি 463, আর জালিয়াতির শাস্তি হচ্ছে নর্মালি 465 ধারা মোতাবেক সে ব্যক্তি। তাহলে যদি প্রশ্ন আসে ক নামক ব্যক্তি জালিয়াতি করলো, তাহলে ক নামক ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? 1 নম্বর প্রমাণ করতে হবে যে অপর কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে জালিয়াতি করছে, কোনো মিথ্যা দলিল প্রস্তুত করছে, মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করছে, অপর কোনো ব্যক্তির সাথে প্রতারণা করার জন্য উক্ত কাজটি করছে, উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃত ভাবে করছে। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে জালিয়াতির অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে, বা এই উপাদানগুলো থাকলে, এই বৈশিষ্ট্যগুলো থাকলে 465 ধারা মোতাবেক তাকে শাস্তির আওতায় আনা যাবে। অর্থাৎ এই উপাদানগুলো জালিয়াতির উপাদান, জালিয়াতির বৈশিষ্ট্য, জালিয়াতির অনুষঙ্গ। এখন কথা হচ্ছে, জালিয়াতি বা জাল দলিল আপনি কেমবালা করবেন, মানে কিভাবে করবেন? জাল দলিল প্রস্তুতের ক্ষেত্র হচ্ছে তিনটি। কয়টি ভাই? তিনটি, জোরে বলেন। জাল দলিল প্রস্তুতের ক্ষেত্র হচ্ছে তিনটি, যা দণ্ডবিধি আইনের আপনাকে বলতেছে 464 ধারায় আপনাকে বলতেছে। ওই যে আমরা সড়ক পরিবহন আইনে পড়ছি না, কয় ধারায় পড়ছি? সড়ক পরিবহন আইনের আমরা ওই যে 100, কত, কয় ধারা জানি পড়ছি? 108, 109, 111, 111 ধারায় পড়ছি যে একটা গাড়ির নিম্নলিখিত কাগজগুলো যদি দণ্ডবিধি 464 ধারা মোতাবেক জাল হয় বা নকল হয়, তাহলে এই গাড়ি জব্দ করতে পারবে, কাগজগুলো জব্দ করতে পারবে। কোনগুলো? রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট, বীমা, তারপর আছে আপনার শনাক্তকরণ চিহ্ন, হ্যাঁ, এইগুলো যদি আপনার জাল হয়, তাহলে এইগুলো হচ্ছে আটক। তাহলে কোন ধারা মোতাবেক জাল হলে? 464 ধারা। এই প্রশ্ন আসতে পারে যে একটা জাল দলিল প্রস্তুতের কি বলে ওটা, যে ক্ষেত্রগুলো কি কি, বা একটা দলিল জাল হতে পারে কিভাবে? তাহলে 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি দলিলটি মানে প্রস্তুত করছে বা তৈরি করছে বা যিনি স্বাক্ষর করছে, সেই ব্যক্তি প্রকৃত ব্যক্তি না, তাহলে সেই দলিলটা জাল। মনে করো তুমি শ্রীপুর থানায় আছে একটা জমি মনে করো কেনছো, তো কি নিয়ে তুমি আন্দাজে একটা দলিল তৈরি করে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর টাক্ষর দিয়ে, মোহরির স্বাক্ষর টাক্ষর দিয়ে বানায় ফেলাইছো। আসলে উনি নিজেই কোনো সাব রেজিস্টার না, বা নিজেই প্রকৃত ব্যক্তি না, বা যে দলিল দেশে তার স্বাক্ষর ওইটা না। কথা কি বুঝতেছেন নাকি বোঝেন না? তাহলে এইটা কিন্তু জাল দলিল। অর্থাৎ যে ব্যক্তি যে দলিলটা প্রস্তুত করছে বা তৈরি করছে, আসলে তিনি বা স্বাক্ষর করছে, তিনি ওই ব্যক্তি মানে প্রকৃত ব্যক্তি না, মানে নকল ব্যক্তি, তাহলে এটা জাল দলিল হিসেবেই গণ্য হবে। 2 নম্বরে বলতেছে যে যদি কোনো ব্যক্তি আপনার অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে দলিলের কোনো অংশ ঘষামাজা করে বা পরিবর্তন করে, তখন সে জাল দলিল করছে বলেই গণ্য হবে। কিরকম? সব মনে করেন ঠিক আছে, কিন্তু যে দলিলে যেদিনকে দলিলটা হইছে, এমন একটা দলিল নাম্বার মনে করেন লেখছে, মনে করেন যে আপনার এটা ওই নাম্বারটা ঠিক না, হ্যাঁ, মনে করেন শুক্রবারে তো দলিল দেখাইছে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই দিনকে মনে করেন দলিলের তারিখ দেখাইছে। বা একজনের নামের আগে মনে করেন যে মোহাম্মদ আলামিন, মোহাম্মদ কাটি দিয়ে শুধু মনে করেন যে আলামিন লেখছে। আবার আলামিনের নামের আগে মোহাম্মদ নাই, তার আগে আগে মোহাম্মদ দেছে। বাপের নামের আগে মনে করেন মোহাম্মদ লাগাই দিছে, বাপের নামের আগে মোহাম্মদ নাই। আবার পদবি লাগাইছে শরীফ বা হচ্ছে মিয়া বা মানে মোল্লা, যাও কাটা লাগাইছে আর কি। তখন এই যে ঘষা মাজা করছে, আংশিক পরিবর্তন করছে, এটাও কিন্তু জাল দলিল হিসেবেই আছে, আপনার গণ্য হবে। আর একটা বলতেছে, যে ব্যক্তি দলিলে স্বাক্ষর করছে, ওই ব্যক্তি যদি ওই সময় অপ্রকৃতস্থ থাকে বা অসুস্থ থাকে, বা তার তার হিতাহিত জ্ঞান যদি না থাকে, সেই ক্ষেত্রে সেটা জাল দলিল হিসেবেই গণ্য হবে। মনে করেন বাংলা সিনেমায় দেখেন না, মদ খাওয়াই বলে তাড়াতাড়ি এখনই স্বাক্ষর কর,
হ্যাঁ, মদ খা তাদের এখন স্বাক্ষর না করলে তোরা কিন্তু একবার শেষ করে দিবানি। এই যে যে অপ্রকৃত অবস্থায় দলিলে স্বাক্ষর করলে, এটাও জাল দলিল হিসেবে বেসিক্যালি গণ্য হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে জাল দলিল প্রস্তুতের ক্ষেত্রগুলো কি কি। তাহলে এক নম্বর ক্ষেত্র হচ্ছে, যে ব্যক্তি যে দলিলটা তৈরি করছে সে ব্যক্তি প্রকৃত কোনো ব্যক্তি না, অর্থাৎ সে নকল ব্যক্তি। দুই নম্বর হচ্ছে দলিলের মাঝে প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে ঘষা মাজা করলে বা আংশিক পরিবর্তন করলে, ঠিক আছে কিনা। আর তিন নম্বরে আপনাকে বলতেছে যে আপনার যে ব্যক্তি দলিলে স্বাক্ষর করছে ওই ব্যক্তি ওই সময় অপ্রকৃতস্থ ছিল বা অস্বস্তি ছিল বা স্বাভাবিক তার জ্ঞান বুদ্ধি ছিল না, সেই ব্যক্তি, এই তিন প্রকারের দলিলটা হচ্ছে আপনার জাল দলিল বা হচ্ছে আপনার কি বলতেছে, বলতেছে যে আপনার এই ইয়া দলিল কি কয় রে, নকল দলিল বা ভুয়া দলিল। হ্যালো, আসসালাম। আমি তো ক্লাসে আছি ভাই, পরে কথা বলবো না। ঠিক আছে। তাহলে কি 464 দ্বারা পড়ছেন? যারা এএসআই থেকে এসআই আছি আমরা, তারা 464 দ্বারা কিন্তু 100% মনে রাখবেন। আর জাল দলিল যে ব্যক্তি তৈরি করবে বা এইগুলো যারা প্রস্তুত করতেছে, তার শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 470 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? তাহলে জালিয়াতির শাস্তি 465, আর জাল দলিল যে ব্যক্তি প্রস্তুত করছে তার শাস্তি হচ্ছে 470। এটা ঠাড়া মুখস্থ করবেন। পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জাল দলিল প্রস্তুতের ক্ষেত্র কয়টি, কি কি। তখন এই তিনটা পয়েন্ট মধ্যে রাখতে হবে। আমি আবার বলি, এক নম্বর হচ্ছে যে ব্যক্তি দলিলে স্বাক্ষর করছে, প্রস্তুত করছে, সম্পাদন করছে, সেটা ভুয়া ব্যক্তি বা আসল ব্যক্তি সে না। দুই নম্বর হচ্ছে অসাধুভাবে প্রতারণামূলক ভাবে দলিলের মাঝখানে ঘষামাজা করছেন, পরিবর্তন, আংশিক পরিবর্তন করছেন, এটা জাল দলিল। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি দলিলে স্বাক্ষর করছে ওই ব্যক্তি ওই সময় অপ্রকৃতস্থ ছিল বা অসুস্থ ছিল বা তার হৃদায়ত কোনো জ্ঞান ছিল না, সেই দলিলটা জাল দলিল। আর জাল দলিল যে ব্যক্তি এই এই কাজগুলো যে আকাম যে করতেছে, তার শাস্তি 70 ধারা। ক্লিয়ার? আচ্ছা, জালিয়াতি তো আগেই পড়ে ফেললাম। 466 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। 466 ধারা গুরুত্বপূর্ণ। এই, যদি কোনো ব্যক্তি এই যে বিয়ের কাবিন নামা জাল করে, কয় ধারায় অপরাধ বলেন তো? বিয়ের কাবিন নামা জাল করলে মনে হয় 255-তে অপরাধ, দেখি। স্ট্যাম্প জাল করলে, এই যে সরকারি স্ট্যাম্প জাল করলে 400, ইয়াতে 255-তে সরকারি স্ট্যাম্প জাল করলে। আচ্ছা, আদালতের নথি বা সরকারি রেজিস্টার এইগুলো জাল করলে এএসআই থেকে এসআইরা 466 ধারাটা মনে রাখবেন। এটা কিন্তু কিন্তু ওই যে সৃজনশীল প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে কিনা। সৃজনশীল প্রশ্ন দিয়ে দিতে পারে, আমরা একটু দেখবো। এখানে বলতেছে যে যে ব্যক্তি বিচারালয় বিষয়ক বা বিচারের নথিপত্র, মোকদ্দমার বিবরণী বলিয়া কোনো দলিল, জন্ম, ধর্মীয় অভিকিঞ্চিত ক্রিয়া, বিবাহ বা সব সৎকার, এই যে বিয়ের কাবিন নামা জাল করলে, তারপর আছে একজন ব্যক্তি মরে নাই কিন্তু একটা জাল সার্টিফিকেট বানায় আনছেন, সে মরে গেছে। তারপর আছে আপনার সরকারি কর্মচারী অনুগত ক্ষমতায় সংরক্ষিত রেজিস্টার, যেমন জিডির কপি জাল করছেন, এফআইআর এর কপি জাল করছেন, বা হচ্ছে আপনার এই যে ভুয়া কেস ডায়েরি আপনি বানাইছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই মোকদ্দমার কোনো সার্টিফিকেট আপনি বানাইছেন, আম মুক্তার নামা জাল করছেন। আম মুক্তার নামা তো বোঝেন, মনে করেন আপনার একটা, এই বয়, আম মুক্তার নামা তো বোঝেন, মানে আপনার একটা জমি আছে ফেন্সিলাইটে। আপনার একটা জমি আছে। এই জমিটা মনে করেন যে আপনি একজনের আম মুক্তার নামা আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি, আসলে আপনি দেন নাই। তাহলে এই যে জালটা হয়েছে এই 466 ধারা মোতাবেক, এই 466 ধারা কিন্তু কনস্টেবল না, এএসআই রা ভালো করে দেখতে হবে আমাদের। অর্থাৎ কি বলতেছে, আদালতের বিচারের নথিপত্র, তারপর হচ্ছে আপনার দলিল, জন্ম, ধর্মীয় অভিকিঞ্চিত ক্রিয়া, তারপরে সব সৎকার, তারপর হচ্ছে আপনার এই এই বিষয়গুলো আম মুক্তার নামা জাল করলে 466 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। এখানে আর তেমন কোনো কিছু দরকার নাই, বেশি পড়লে মন থাকবে না। যা মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করলে, মানহানির উদ্দেশ্যে
ডিজিটাল জালিয়াতি কয় ধারা ভাই? ডিজিটাল জালিয়াতি কয় ধারা বলেন? আমরা আর 4-5টা ধারা পড়ার পরে আমরা সাজেশনে চলে যাবানি। এই কয় ধারা? ডিজিটাল জালিয়াতি সাইবারের 21 ধারা, ডিজিটাল প্রতারণা 22 ধারা, মনে রাখবেন। অনলাইনে জুয়া খেললে 20 ধারা, হ্যাঁ। তারপর আছে আপনার ওই যে ই ট্রানজাকশন করলে 24 ধারা, অনলাইনে শ্লীলতাহানি 25 ধারা, অনলাইনে হচ্ছে আপনার এই যে ধর্মীয় মানে গালিগালাজ করা 26 ধারা, হ্যাঁ, অপরাধে সহায়তা করা 25 ধারা, 28 ধারা আছে আপনার মিথ্যা মামলা করা, 31 ধারায় মামলা তদন্ত, 32 তদন্ত সময়সীমা, 33-এ মানে আয়ুর ক্ষমতা, 34-এ পরনারী তল্লাশি, 35-এ বিনা পরনায় তল্লাশি, 43-এ হচ্ছে আপনার এই যে অডিও ভিডিও সাক্ষ্যগত মূল্য বহন করে। এই করা ধারা তুমি যদি মুখস্থ করতে না পারো ভাই, তাহলে পরীক্ষা আমরা কেমনে দেবো? আমি 2-3টা আইনের কথা বলছি যে সব ধারাগুলোই মুখস্থ করতে, যেমন নারী শিশু, সাইবার এবং শিশু, এই 3টা আইনের সব ধারাগুলোই তোমাকে জানতে হবে। আচ্ছা, আমরা এখন সরাসরি একবারে চলে যাব ইনশাল্লাহ কোন ধারায়? চলে যাব হচ্ছে আমরা ওই যে যে ইয়া, আরে বিয়ে শাদী তো বোঝেন, মানে এই বিয়ের প্রলোভন দেখায় যদি আপনি সহবাস করেন, কাউকে বিয়ে করবেন এই উদ্দেশ্যে যদি আপনি এই কাম করেন, 493 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? বিয়ের প্রলোভন দেখায় এই কাজ কিন্তু করা যাবে না, এটা আইনে নিষেধ করছে। 393 ধারা, 493 ধারায় কিন্তু অনেক মামলা থানায় কিন্তু আছে। তাহলে এই বিয়ের প্রলোভন দেখায় সহবাস করলে 493-তে অপরাধ। আর 494 ধারাটা একটা বোঝার বিষয়, এখানে কিন্তু এমসিকিউ আসতে পারে। মানে আপনার বাংলাদেশের আইন হচ্ছে, এক স্ত্রী জীবদ্দশায় মানে বেঁচে থাকা অবস্থায় আপনি আর বিয়ে করতে পারবেন না। ওই যে নারী শিশুর 9-এর খ, ওইটা শাস্তি। মানে বিয়ের প্রলোভন দেখায় যদি আপনি যৌন সহবাস করেন, 9-এর খতে আপনার শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ডের বিধান কিন্তু রাখা হয়, যেটা মুখস্থ রাখবেন, ইম্পর্টেন্ট। ঠিক আছে কিনা? এটা ওই যে লিভিং না কি যেন ইংরেজিতে কয়, স্ট্যান্ডার্ড না একটা নাম আছে না, যেমন ওই যে মনে করেন আগে, ডন্ট মাইন্ড, এটা রেকর্ড বন্ধ করি, যেমন গ্রামগঞ্জে মানে টয়লেটটা কি বলতো, মনে করেন যে আপনার যাও এটা। তাহলে এখানে 494 ধারা এমসিকিউ। সাক্ষ্য আইনের আমরা এই 108 ধারায় কি পড়ছি, যে 30 বছর যাবত যদি কোনো ব্যক্তি খোঁজ, 7 বছর যাবত খোঁজ খবর না থাকলে সেই ব্যক্তি মরে গেছে বলে আদালত মনে করবে। আর 7 বছর যাবত খোঁজ খবর থাকলে সেই ব্যক্তি জীবিত আছে বলেই ধরে নেবে। তো এই কথাটাই এখানে বলতেছে যে এই এই কথা, স্বামী স্ত্রী 7 বছর যাবত কোনো খোঁজ খবর না থাকে, কোনো টাকা পয়সা না দেয়, ভরণ পোষণ না দেয়, তাহলে আপনি বিয়ে করতে পারবেন, তাহলে কোনো এটা সমস্যা আপনার হবে না। আশা করি আমার কথা ইনশাল্লাহ এখানে বুঝছেন। ওটা ভুলে গেছি আমি, বলেন তো একটু শিখি। মানে কত বছর খোঁজ খবর, মানে থাকলে ওই ব্যক্তি জীবিত, কত বছর খোঁজ খবর থাকলে? এটা হচ্ছে 30 বছর যাবত খোঁজ খবর থাকলে ওই ব্যক্তি বেঁচে আছে বলে আদালত ধরে নেবে। কেউ যদি মনে করে যে ওই ব্যক্তি মরে গেছে, তাহলে তাকেই প্রমাণ করতে ওই ব্যক্তি মরে গেছে। এটা হচ্ছে 107 ধারা। আর 108 ধারায় আপনাকে বলতেছে 7 বছর যাবত কোনো ব্যক্তির খোঁজ খবর না থাকলে ওই ব্যক্তি মরে গেছে, আদালত ধরে নেবে। আর যদি কোনো ব্যক্তি দাবি করে যে ওই ব্যক্তি বাইসি আছে, তাহলে ওই ব্যক্তিকে প্রমাণ করতে ওই ব্যক্তি মানে মানে বাইসি আছে। তাহলে প্রথম হচ্ছে 30, পরে হচ্ছে 7, তাই না ভাই? আমি ঠিক আছে কিনা নাকি? আমিও তো ভুলে যাই, আমি যে সব পারি তা না। ঠিক আছে না? ঠিক থাকলে এটাই আচ্ছা, গেল। আচ্ছা, আমরা চলে যাবো এখন ব্যভিচার। ব্যভিচারটা কিন্তু আমাদের সমাজে মানে অনেক প্রচলিত একটা বিষয়। ব্যভিচার এটা খুবই গুনার একটি কাজ, তাই না? ব্যভিচার ইংরেজি প্রতীক হচ্ছে অ্যাডাল্টি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিবাহিত স্ত্রীর সাথে উক্ত ব্যক্তির সম্মতি ব্যতী রেখে মানে অবৈধ যৌন সঙ্গমন করে, তখন উক্ত ব্যক্তি ব্যভিচার করছে বলেই গণ্য হবে। আর ব্যভিচারের শাস্তি নর্মালি হচ্ছে 5 বছরের কারাদণ্ড। আর ব্যভিচারের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আপনার মানে মহিলাকে দুষ্কৃতিকারী সে সাজা পাবে না। আর ব্যভিচারের মামলা দায়ের করার ক্ষেত্রে কত, 100 কয় ধারা ব্যভিচারের মামলা বলেন? 198 নাকি 199 বলেন? 199। ব্যভিচারের মামলা হচ্ছে 199, ঠিক আছে। কোর্টের মামলা ফেসবুকে প্রায় দেয় যে কোর্ট খাইছে নাকি, এই কোর্টের মামলা হচ্ছে 199, ঠিক আছে। কোর্টের মামলা হচ্ছে 199। ডোন্ট মাইন্ড ভাই, এই মজা করে বললাম। শোনেন, আমরা তো বেশিরভাগই সবাই প্রায় সমবয়সী, তাই না? 2, 4, 5 বছরের ডিফারেন্স এদিক ওদিক, আর দু একজন সিনিয়র আছে, তাদের হিসাব আলাদা। তাহলে এই কট কট জিনিসটা হচ্ছে 199, অর্থাৎ ব্যভিচারের ক্ষেত্রে স্বামীকে মামলা করতে হয়। আর স্বামী যদি সেনাবাহিনীর সদস্য হয় এবং তার কমান্ডিং অফিসার যদি তাকে ছুটি না দেয়, সেই ক্ষেত্রে তার অন্য আইনানুগ অভিভাবক সে হচ্ছে আপনার মামলা করতে পারবে। ঠিক আছে কিনা? তো আশা করি এই কটের মামলা 199 এটা বুঝতে পারছেন। এবং এই কটের শাস্তি, যে ব্যক্তি কট, ওই মেয়ের কিন্তু আপনার শাস্তি হবে না, এটা আইনে তাকে মানে বাধা বাধা নিষেধ আছে।
497 ধারায় এই কথাটাই আপনাকে এখানে বলছে, এগুলো পরীক্ষায় আসবে না। প্রশ্ন আসতে পারে যে ক নামক নারী খ নামক পুরুষের সাথে ব্যভিচার করলো, এখন ক নামক ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? এক নম্বর প্রমাণ করতে হবে যে নারীর সাথে যৌন সংগমন করছিল, উক্ত নারী বিবাহিত ছিল, উক্ত নারীর স্বামীর সম্মতি ব্যতীত উক্ত কাজটি করেছিল, উক্ত কাজটি ক নামক বিবাহিত পুরুষ ইচ্ছাকৃতভাবে করেছিল এবং নারীও ইচ্ছাকৃতভাবে করেছিল। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে এই ব্যভিচারের অপরাধে একজন ব্যক্তিকে শাস্তির আওতায় আনা যাবে। আচ্ছা, কোন বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ বা অপহরণ করা বা আটককরণের শাস্তি, মানে বিয়ের উদ্দেশ্যে প্রলুব্ধ করছেন বা হচ্ছে অপহরণ করছেন বা আটক করছেন, তখন এই 498 ধারা মোতাবেক কিন্তু মামলা হয়। দেখবেন 498 কিন্তু থানায় অনেক মামলা হয়, মানে তোমার বিয়ে করবানি এই কথা কই একজন উঠে নিয়ে চলে গেছেন, 498 ধারা মোতাবেক আপনি এখানে অপরাধ করছেন বলে এগুলো পরীক্ষা আসবে না। আচ্ছা, মানহানি। মানহানির ইংরেজি আছে ডিফারমেশন। আমি কিন্তু আজকে বলছি ক্লাস থেকে বের হচ্ছে তোমরা ভাই, আজকে দণ্ডবিধির 20টা প্রশ্ন দাগাই দেব। যারা নর্মাল একেবারে দুর্বল স্টুডেন্ট আছে, যে একেবারে পড়াশোনা কিছুই করনি, এই 20টা প্রশ্ন পৃথিবীর যে কোনো গাইড থেকে মুখস্থ করে ফেলবা। প্রশ্ন যদি আসে দেখবে এর ভিতরে আসবে, আমার সাজেশন ফলো করবো, ইনশাআল্লাহ কাজে লাগবে। ক্লাস থেকে বেরোবো না। 300 মানহানি ডিফরমেশন। এই ডিফরমেশন এই সাজেশন তো কিন্তু এ এএসআই জন্য না, কনস্টেবলদের জন্য গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে? 490 মানে ডিফরমেশন। ডিফরমেশন মানে হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কথা দ্বারা, লেখনী দ্বারা, কার্য দ্বারা বা কার্যবিরতি দ্বারা অপর কোনো ব্যক্তির মর্যাদার হানি করে বা মর্যাদা ক্ষুণ্ণ করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে মানহানি করছে বলেই গণ্য হবে। আর মানহানির ব্যতিক্রম আছে 10টি, আর মানহানির শাস্তি আছে 500 ধারা। এটাই নর্মালি এতটুকু মনে রাখবেন, এত এত পড়ার দরকার নেই। এরপরে আমরা চলে যাব এই 503 ধারায় চলে যাব। 503 ধারা থেকে কিন্তু রিটেনে আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অপরাধমূলক ভীতি প্রদর্শন করা, হ্যাঁ, ক্রিমিনাল ইন্টিমিডেশন, INTRIMIDATION। ক্রিমিনাল ইন্টিমিডেশন শব্দের অর্থ হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন করা, অর্থাৎ যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার জন্য তার দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি করে, হ্যাঁ, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন করছে বলেই গণ্য হবে। তাহলে অপর অপর ব্যক্তিকে কি করছে? ক্রিমিনাল ইন্টিমিডেশন করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আবার বলি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কে আতঙ্কিত করার জন্য তার দেহ, মন বা সুনাম বা সম্পত্তির ক্ষতি করে, এই অপরাধমূলক ভীতি প্রদর্শন, অপরাধমূলক বল প্রয়োগ, তারপরে হচ্ছে আপনার বলপূর্বক আদায়, মানে সত্যি বলেন আর কি বলেন আমার কাছে একরকম মনে হয়, কিন্তু সংজ্ঞা কিন্তু একটু একটু হলেও পার্থক্য আছে। এটাকে আপনাকে একটু বুঝে শুনে পড়তে হবে। তাহলে ক্রিমিনাল ইন্টিমিডেশনটা কি? ক্রিমিনাল যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার জন্য কি করতেছে, আপনার তার দেহ, সুনাম বা সম্পত্তির কোনো ক্ষতি করতেছে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে বলে গণ্য হবে। যে তোকে আমি দেখে নেব, তোর জীবন আমি শেষ করে ফেলাবো, হ্যাঁ। এই যে আমাদের থানাগুলোতে দেখবেন 506 ধারায় কিন্তু অ্যাভেলেবেল প্রসিকিউশন কাটা হয়, এই প্রসিকিউশন কাটা হয় না ভাই, তোর জীবন শেষ করে ফেলাবো আমি, এই যে ভয় দেখাচ্ছে, ঠিক আছে কিনা, যে তুই যদি তোর ছেলেকে দান না করিস, মানে পুকুরে যদি 1 লাখ টাকা না ফেলাইস, তোর ছেলে মারা যাবে, এই যে আতঙ্কিত করতেছে, এইটা হচ্ছে আপনার অপরাধমূলক ভীতি প্রদর্শন। কি বলছে? দেহ, মন বা সুনাম বা সম্পত্তির ক্ষতি করার জন্য কি করতেছে? আতঙ্কিত করার জন্য, দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করার জন্য কোনো কাজ করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে বলে গণ্য হবে। আবার বলি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার জন্য, একটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, কি করার জন্য? আতঙ্কিত, আতঙ্কিত করার জন্য তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে বলেই গণ্য হবে, যার ইংরেজি হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন, INTRIMADATION, ইন্টিমিডেশন। আর প্রশ্ন আসতে পারে যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের উপাদান কি, বৈশিষ্ট্য কি, অনুষঙ্গ কি, তখন এই সংজ্ঞাগুলো লাগবে, মানে উপাদানগুলো লিখবেন। যে অপর কোনো ব্যক্তির আপনাকে আতঙ্কিত করার জন্য উক্ত কাজটি করা হয়ে থাকে, অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য উক্ত কাজটি করা হয়ে থাকে, অপর কোনো ব্যক্তিকে মানে সুনাম নষ্ট করার জন্য উক্ত কাজটি করা হয়ে থাকে, অপর কোনো ব্যক্তির দেহের ক্ষতি করার জন্য উক্ত কাজটি করা হয়ে থাকে, উক্ত কাজটি স্বেচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে। এই বিষয়গুলো যদি আসলে পদোন্নতি পরীক্ষা আপনারা লাগবেন। যেমন ক খকে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হতে বিরত করার জন্য ঘর পোড়ায় দেওয়ার ভয় দেখায়, মানে কি, যে কইছে যে তুই যদি মামলা তুলে না নিস তোর বাড়ি কিন্তু রাত্রে আগুন ধরাই দিবানি, এই যে ভয় দেখায় যে আগুন ধরাই দিবানি, তাহলে এই যে সে কিন্তু অপরাধমূলক ভীতি প্রদর্শন, অর্থাৎ 506 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আমি কি ক্লিয়ার করতে পারতেছি নাকি আমি একাই বুঝতেছি? কোনদিন খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা, সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই 503 ধারার শাস্তি
সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের আপনার দণ্ডবিধি আইনের 506 ধারায় আপনাকে বন্দনা করছে, ঠিক আছে। আচ্ছা, 507 বলতেছে যে 506 হচ্ছে না, তখন 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 হচ্ছে আপনার এই 506-এর 2-এ নর্মালি হচ্ছে, বা 506-এর দ্বিতীয় 2-এ তো নাই অবশ্য, মূলত 506-এর দ্বিতীয় অংশে সে অপরাধ করছে বলেই গণ্য হবে, ঠিক আছে কিনা। অসতীত্ব আরোপ, তাহলে জীবনের ভয় দেখানো, সম্পত্তির ক্ষতির ভয় দেখানো, বা কোনো নারীর অসতীত্বের ভয় দেখানো, হ্যাঁ, এই ভয় দেখালে 506-এর 2-এ সেই ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হয়। এটা এই দিচ্ছে। বেনামে চিঠির সাথে ভয়, মানে বেনামে চিঠি মানে কোনো নাম ঠিকানা নাই, বললো যে আগামীকাল 5 লাখ টাকা শ্রীপুর থানার সামনে নিয়ে আসবি, নাহলে তোরে কিন্তু মারি এলাবানি। এই যে বেনামে চিঠির সাথে ভয় দেখালো, 527 অপরাধ করছে বলে গণ্য হবে। 508 বলতেছে দৈব আক্রোশের শিকার হবে, যে তোর বড় ছেলেকে মনে কর আগামী 1 সপ্তাহের মধ্যে মারা যাবে, যদি না তুই এই মন্দিরে 5 লাখ টাকা না দিস, এই মসজিদে 1 লাখ টাকা না দিস, এই মাজারে 5 লাখ টাকা না দিস, এই দৈব আক্রোশের যে ভয় দেখালো, এটা 528 অপরাধ করছে বলে গণ্য হবে। 509, যেটা আপনাদেরকে আগেও পড়াইছি যেটা জানেন, যে ইপটিজিং এর শাস্তি। 509 ইপটিজিংটা কি? ওই যে মানে কোন নারীর প্রতি অশোভন আচরণ করা, আজে বাজে ইঙ্গিত দেওয়া, হ্যাঁ, মানে মানে চোখ মানে না কি কয়, যা করলেন করলেন, এই ইপটিজিং করলে 509, এটা শাস্তি মনে রাখবেন। 509-এর শাস্তিটা কিন্তু রিটেনের পরীক্ষা এমসিকিউ আসতে পারে, যে ইপটিজিং এর শাস্তি নিচের কোনটি। শ্লীলতাহানি একটু অপরাধ বেশি বা বড়। শ্লীলতাহানি হচ্ছে কোন নারীর মানে হাত ধরছেন, জামা কাপড় ধরছেন, বা মাথা ধরছেন, কোন ত্বক স্পর্শ করছেন, এটা শ্লীলতাহানি, এই জন্য অপরাধটা বেশ শাস্তি হবে 2 বছরের কারাদণ্ড। আর ইপটিজিং হচ্ছে দূর থেকে ইশারা ইঙ্গিত দেওয়া, দূর থেকে ইশারা ইঙ্গিত দিলে হচ্ছে আপনার 509, এটা ইপটিজিং। এই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার 1 বছরের কারাদণ্ড, যেহেতু অপরাধটা একটু কম, শাস্তিটাও একটু কম, এই জন্যই 1 বছরের কারাদণ্ডে সে অপরাধ করছে বলেই গণ্য হবে। ক্লিয়ার? আর 510, সেটা হচ্ছে প্রকাশ্য স্থানে অসভ্য মাতলামি আচরণ করা। এটা এই ধারাটা তখন পদোন্নতি পরীক্ষা, যেমন আপনি মদ খাইয়ে শ্রীপুর থানার সামনে মাতলামি করতেছেন, অপরাধ কি? 510-এ আপনি অভিযুক্ত। বলতেছে যে যার মেয়াদ 24 ঘন্টা পর্যন্ত হতে পারে, বা যার কি 24 ঘন্টা পর্যন্ত, এটা কিন্তু বিনাশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, এবং 10 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের। প্রশ্ন হতে পারে যে কোন নামক ব্যক্তি মদ খেয়ে মাতলামি করতেছে, তার শাস্তি নিচের কোনটি? 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড, 10 টাকা অর্থদণ্ড, তারপর হচ্ছে ক, ক ও খ, কোনটি না। সঠিক অ্যান্সার হচ্ছে ক ও খ, অর্থাৎ বিনাশ্রম কারাদণ্ড হবে, এবং হচ্ছে 10 টাকা অর্থদণ্ড হবে, উভয় দণ্ডে কিন্তু এটা। ছেলেদের ইপটিজিং করলে সাজা নেই, ছেলেদের ইপটিজিং করে, তাই না? করে করে করে। ইপটিজিং শিকার হয়েছেন কোনো সময়? আচ্ছা, তাহলে আশা করি 510 ধারা এটা আপনার 510 ধারা কিন্তু রিটেনও আসতে পারে, এমসিকিউ হতে পারে, আশা করি এটা বুঝছেন। 511 ধারা আমরা চলে যাব, যেখানে বলছে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের উদ্যোগ গ্রহণের শাস্তি। যাবজ্জীবন কারাদণ্ড, হ্যাঁ, বা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের উদ্যোগ গ্রহণের শাস্তি। তো আপনি এমন একটা অপরাধের উদ্যোগ গ্রহণ করছেন যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড, যেমন আপনি চুরির উদ্যোগ গ্রহণ করছেন। একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, যে যে অপরাধের উদ্যোগ গ্রহণের শাস্তি দণ্ডবিধিতে আছে, সেই ক্ষেত্রে কিন্তু 511 ধারা হবে না। যেমন 393 ধারায় আপনার দস্যুতার উদ্যোগ গ্রহণের শাস্তি কিন্তু দণ্ডবিধি আইনে আছে, আছে না? সেই ক্ষেত্রে কিন্তু 393 511 কিন্তু আসে না, বা 392 511 কিন্তু হয় না, হয়। কিন্তু চুরির উদ্যোগ গ্রহণের শাস্তি দণ্ডবিধির কোথাও কিন্তু নাই। এই জন্যই আপনি চুরির উদ্দেশ্যে রহিমের পকেটে হাত ঢুকাইছেন, কিন্তু পকেটে কিছু পালেন না, তাহলে 379 511, অর্থাৎ চুরি করলে যে শাস্তি হতো, সেই ক্ষেত্রে ধমক দিছি আমার বাচ্চাদের, আপনাদেরকে ধমক দিইনি কিন্তু। আমার তো পুলিশ খালি বেশি মাইন্ড করে, বুঝছেন। কালকে একজনের কথা আমি খুব কষ্ট পাইছি, আমি কিন্তু তার নাম বলি নাই, ঠিক আছে কিনা। আমি এখনো বলি কথাটা, তারে বলি নাই, কিন্তু সে সেটা বুঝে আমাকে উল্টো পাল্টা কমেন্ট, উল্টো পাল্টা কথা বলছে, তাও সে বলছে বলছে, এটা তার ইনসাফ। হ্যালো, বলেন। আমি ক্লাসে ক্লাসে দেখতে ক্লাসে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার মানে মূল যে অপরাধ হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ, এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার পদোন্নতি হচ্ছে না, প্রতিদিন 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে। আজকের থেকে অদা করেন, যারা মুসলমান আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 100 বার পড়েন। আপনার রেজাল্ট কি হয়, আমাকে রেজাল্ট দেওয়ার পরে ফোন দেবেন আপনি, ঠিক আছে। পৃথিবীর যে কোনো সমস্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পৃথিবীর যে কোনো সমস্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়বেন।
যেমন আপনি চুরি করার জন্য বাক্সের মধ্যে হাত দিয়েছেন, আপনি বাক্সের মধ্যে কিছু পান নাই, তাহলে কি 379 511, অর্থাৎ অপরাধের উদ্যোগ গ্রহণ করছেন বাট অপরাধটি সংগঠিত হয় নাই। তাহলে এই যে উদ্যোগ গ্রহণ করছেন, তাহলে আপনি শাস্তি পাবেন না? আপনি কি পার পাই যাবেন? পার কিন্তু সুযোগ নাই। তাহলে ওই যে মূল ধারার যে শাস্তি ওইটার সাথে 511 লাগাতে হবে। অর্থাৎ এখানে এমসিকিউ যেটা আসে যে মূল অপরাধের উদ্যোগ গ্রহণের শাস্তি কি? অর্ধেক কারাদণ্ড। অর্থাৎ যেমন চুরির উদ্যোগ গ্রহণ করলে চুরির শাস্তি 3 বছর, আর অর্ধেক হচ্ছে আপনার হাফ বছর, 1.5 বছর, এই কথা এখানে বলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, দণ্ডবিধান আজকে এখানেই শেষ করে দিলাম। আমরা কালকে অনলাইন পড়াবো। এখন 10টা 20টা প্রশ্ন তোমরা লেখো, ক্লাসেই সাজেশন দিয়ে দেই। 20টা প্রশ্ন তোমরা লেখো, এবং যে ভালো পারো এটা কম্পিউটার করে আমাকে দিবা। এই 20টা প্রশ্ন আমি সবাইকে গ্রুপে দেব। এটা এএসআই এরও পড়তে পারেন, বা এএসআই এর বিষয়টা একটু আলাদা, ঠিক আছে কিনা, বাট কনস্টেবলরা এটা গুরুত্ব দেবেন। 1 নম্বরে লেখেন যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায়, কোন কোন ক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। সাথে লেখেন যে এই অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল। এটা এই দুটি মিলে একটা প্রশ্ন, ঠিক আছে, লিখে রাখেন। 2 নম্বরে লেখেন বেআইনি সমাবেশ কাকে বলে। বেআইনি সমাবেশ এবং দাঙ্গার মধ্যে পার্থক্য লেখো। 2টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে। 3 নম্বরে একটা প্রশ্ন লেখেন যে দণ্ডবিধির 82 83 81 92 94 এই 6টা ধারা থেকে যে কোনো একটা প্রশ্ন সৃজনশীল আকারে দিতে পারে। এবার ব্র্যাকেটে লিখে নেন যাতে আপনি ধরতে পারেন যে এই ধরনের প্রশ্ন হবে। এএসআইরাও লেখেন ভাই, লেখেন অপরাধমূলক ষড়যন্ত্র কি আর এর অনুষঙ্গ কি, এটা লেখেন। কি দিছে ওই পানি ফুনি দেওয়া যাওয়া দিছে তাই দে না? দুষ্টুমি করছে, ময়লা মূল্য কিনে নিয়েছে। হ্যাঁ কিছু না। হ্যাঁ হ্যাঁ, আন্দাজে রাখ বেটা। আচ্ছা আমি দ্রুত বলি, যে কোনো একজন তো লিখবেনি, লিখে আমাকে দিয়েন, আমি সবাইকে দেবানি, ভালোই হবে ইনশাল্লাহ। আচ্ছা করা 3টে প্রশ্ন চলে গেল কিন্তু। এই সাজেশনটা শুধুমাত্র যারা দুর্বল, একেবারে দুর্বল পার্টি, তাদের জন্য এটা। আচ্ছা 3টা প্রশ্ন গেল। এরপরে এরপরে হচ্ছে আপনার দণ্ডবিধির 170 171 থেকে যে কোনো প্রশ্ন লেখেন। এরপরে লেখেন দণ্ডবিধির 174 76 77 182 এই 4-5টা ধারা থেকে যে কোনো একটা প্রশ্ন। কিন্তু বুঝবেন, না বুঝলে ভাই আপনি পরীক্ষা দেবেন কেমবালা নাকি? যে কি প্রশ্ন হতে পারে, যেমন ক নামক ব্যক্তি সমান আমন্ড হলো অপরাধ কি? 174 অপরাধ। ক নামক ব্যক্তি তথ্য দিতে বাধ্য, তথ্য দিল না, অপরাধ কি? 176 অপরাধ। এরকম ছোট ছোট প্রশ্ন। 223 লেখেন, 223 এবং 224 থেকে যে কোনো একটা প্রশ্ন দণ্ডবিধির। এরপরে একটা প্রশ্ন লেখেন যে অপরাধজনক নরহত্যা এবং হত্যার মধ্যে পার্থক্য লেখেন। এরপরে লেখেন গুরুতর আঘাতের উপাদান লেখেন, 320। এরপরে লেখেন অবৈধ বাধা অবৈধ অবরোধের পার্থক্য, অর্থাৎ দণ্ডবিধির 339 থেকে 444 এর মাঝে যে কোনো একটা প্রশ্ন ব্র্যাকেটে লিখে রাখেন। তুমি যদি এই শর্ট সাজেশন না পড়তে পারো ভাই, পরীক্ষা কেমনে দেবো আমরা? আমি বলছি 20টা প্রশ্ন দেবো, এই যদি পৃথিবীর যে কোনো গাইড থেকে আপনি পড়ে নেবেন, এটা আপনার দায়িত্ব। এবং আমি তো পড়াইছি বা আরো পড়াবো ইনশাল্লাহ। 354 লেখেন, 300 শিলতাহানি রিলেটেড যে কোনো প্রশ্ন, 354। শেষ হয়ে গেছে, দাঁড়া, অল্প সময় লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনুষ্যহরণ অপহরণের পার্থক্য, অবৈধ সাধারণ উদ্দেশ্য সাধারণ অভিপ্রায়ের পার্থক্য,
34 আর 149 পার্থক্য, ঠিক আছে? ওই যে চুরি, দস্যুতা, ডাকাতি, বলপূর্বক আদায়, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, এই সব সংজ্ঞার উপাদান বা বৈশিষ্ট্য, প্রত্যেকটার উপাদান মানে মানে এত পড়ার দরকার নেই। এখানে আপনি ওই পড়বেন ওই যে 403 এবং হচ্ছে আপনার ওই 405 এবং চুরি, একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? সবচেয়ে ভেরি ভেরি দাগায় রাখেন সুরাইমাল, সুরাইমাল 410, সুরাইমাল রিলেটেড। সুরাইমাল কি বা কোন কোন ক্ষেত্রে একটা অপরাধের মালামাল সুরাইমাল হবে, ইম্পর্টেন্ট। 445 অপথে গৃহপ্রবেশ কয় প্রকার, কি কি? 441 অবৈধ ভাবে অপরাধমূলক অনধিকার প্রবেশের উপাদান বা বৈশিষ্ট্য, 441। 447 এটা। এরপরে হচ্ছে আপনার, এরপরে হচ্ছে 509, 509। 509 এর ওই যে প্রশ্ন হতে পারে যে ক নামক ব্যক্তি খ নামক নারীকে ইপটিজিং করলো, অপরাধ কি? 510 ক নামক ব্যক্তি মদ্যপান করে মাতলামি করতেছে, অপরাধ কি? 20টা প্রশ্ন মনে হয় হয়ে গেছে, 20টা প্রশ্ন হয়ে গেছে। যারা দুর্বল স্টুডেন্ট আছেন এই প্রশ্নগুলো দেখেন। আমার মনে হয় প্রশ্ন মানহানি দরকার নাই, মানহানি এবছর দরকার নাই। পড়লে আপনারা পড়েন, আর এটা আপনার বিষয়। 14টা হয়েছে, আর কয়েকটা দেব, আর কয়েকটা দিন তো সব ওই যে ভালো কথা, ভালোটাই আসলটাই বাদ গেছে। ওই যে 166, 167 দণ্ডবিধির, 166, 167, হ্যাঁ। তো দয়া করে যে কোনো একজন কম্পিউটার অপারেটর এটা লেখবা, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দাও, সবাইকে আমি এটা দিয়ে দেবো। যারা মনে করো আজকে ভর্তি হয়েছে, মানে এক কথা যারা মানে আজকে কেবল ভর্তি হয়েছো, নিজ দায়িত্বে এই ধারার প্রশ্নগুলো তুমি মুখস্থ করে ফেলবা, এটা তোমার দায়িত্ব। যদি প্রশ্ন কমন না আসে আমাকে তুমি বলিও। আঘাতের কথা তো বলছি ভাই, আঘাতের কথা বলছি না? 320 দিছি, সদস্য দিছি, বেআইনি সমাবেশে দিছি, তুমি লেখো নাই? বেআইনি সমাবেশে দিছি, লিখতে পারো নি তাই কাও, যে লিখতে পারছো আমার একটু কম্পিউটার করে হোয়াটসঅ্যাপে আমাকে দিও ভাই। তো আজকের ক্লাস এখানেই শেষ করব আমি। আগামীকাল সকাল 6টায় আমরা মাইনর এক পড়ব, এবং রাখালচন্দ্র সূত্রধর স্যারের গাইড থেকে দণ্ডবিধির কি কি প্রশ্ন আছে এগুলো আমরা রিভিশন দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর আগামীকাল হচ্ছে প্রশ্ন জমা দেওয়ার লাস্ট ডেট। মডেল এ আবু বক্কর, আবু বক্কর ভাই, যদি আপনি লিখে থাকেন আপনি আমাকে কম্পিউটার করে দিয়েন একটু কষ্ট করে। আর বা অন্য যে কোনো পারলে একটু কম্পিউটার এই প্রশ্নগুলো একটু করে দিয়েন। আর আবু বক্কর একটু গ্রুপে মডেল টেস্ট যে লাস্টে যে 5 না 6 দিছি, প্রশ্নটা আবার একটু সবাইকে দিয়ে দেন, যাতে পরীক্ষা সবাই দিতে পারে। আজকেই লাস্ট ডেট, কালকে আবার নতুন প্রশ্ন দেবো আমরা। ধন্যবাদ সবাইকে।